ফেসবুক পেজে শেয়ার করবো, মানে আমার যে ফেসবুকে যে প্রোফাইল ওখানে শেয়ার করবো, আমার ওয়ালে শেয়ার করবো। আমার এই সুশান্ত পাল দিয়ে সার্চ করলে পাবেন, SUSHANTA, সুশান্ত পাল, পাল। আমি আমার ওয়ালে শেয়ার করবো। কি SUSHANTA, সুশান্ত পাল, পাল, ওখানে শেয়ার করবো। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ পরের স্লাইডটা পড়া শেষ, পরের স্লাইডটা। আচ্ছা, বিসিএস পরীক্ষা দেওয়ার সময় বা প্রিপারেশন নেওয়ার সময় একটা কথা প্রায় সময় শুনবেন, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা অনেকবার দেওয়া যাবে। তো এটা আমিও শুনতাম যে বিসিএস পরীক্ষা অনেকবার দেওয়া যায়, বিসিএস প্রথমবারে কোয়ালিফাই না করলেও কিছু হয় না, এই ধরনের শুনতাম। তখন আমার মাথায় স্ট্রাইক করতো, খেয়াল করেন, মেট্রিক পরীক্ষা কিন্তু 4 বার দেওয়া যায় না? ইন্টারমিডিয়েট পরীক্ষাও কিন্তু 4 বার দেওয়া যায়। তখন আমি ভাবতাম যে মেট্রিক পরীক্ষা দেওয়ার সময়, এসএসসি পরীক্ষা দেওয়ার সময় কেউ যদি আমাকে বলতো যে তুমি এবার পরীক্ষা দাও, এবার ফেল করলে পরের পাস করে নিও, তখন আমার কাছে অনেক লজ্জা লাগতো না কথাটা শুনে। তো আমাকে যখন কেউ বলতো বিসিএস পরীক্ষা অনেকবার দেওয়া যায়, এবার না হলে পরের বার হবে, তখন আমার কাছে বারবারই মনে হতো উনি আমার সামর্থ্যে বোধহয় অনাস্থা পোষণ করেন, মানে উনি আমাকে ইনসাল্ট করে কথাটা বলছেন, এই কথাটা মনে হতো। তখন বিসিএস নিয়ে ভালো জানতাম না, অনেক ডিটেলস জানতাম না বিসিএস নিয়ে, খালি এটুকুই জানতাম ক্যাডার হতে হবে, প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতাম। সে কারণে ওই কথাটা আমার খুব গায়ে লাগতো যে অনেকবার পরীক্ষা দিতে হবে। পরে প্রিপারেশন দিতে গিয়ে দেখলাম যে সিলেবাস, এই বিরক্তিকর জিনিসগুলো বারবার পড়াটাই হচ্ছে একটা বিশাল পানিশমেন্ট, ওটা একটা মোটিভেশন হিসেবে কাজ করতে আমার জন্য। আচ্ছা, প্রথমবারে অনেকে বলে গিয়ে প্রথমবার বিসিএস দিচ্ছি ভাইয়া, কিছু বুঝি নাই, কিছু পারি না, হাবি যাই, এই ধরনের। প্রথমবার কাজ করলে কাজ খুব ভালো হয় না, এই ধরনের অনেকেই বলে। প্রথমবার কাজ করলে যে কাজ ভালো হয় তার একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা পথের পাঁচালী অনেকেই পড়েছেন। পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস। এই পথের পাঁচালী কিন্তু বিভূতিভূষণের প্রথম কাজ, প্রথম লেখা। সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ চলচ্চিত্র হচ্ছে পথের পাঁচালী, এবং ওনার প্রথম কাজ হচ্ছে পথের পাঁচালী। নাগরিক, ঋত্বিক ঘটকের মুভি, ওনার সবচেয়ে ভালো কাজগুলোর একটা, এটা কিন্তু ওনার প্রথম কাজ, নাগরিক। দ্য 400 Blows, ক্রফোর্ড প্রথম মুভি, এবং আমাদের সত্যজিৎ রায়ের সবচেয়ে প্রিয় সিনেমাগুলোর একটা, ওনার প্রথম কাজ, অনেক পুরস্কারপ্রাপ্ত মুভি। উইদারিং হাইটস, এটা অনেকের পড়তে হয়েছে যারা ইংলিশে পড়াশোনা করেছেন তাদেরকে। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ 5টা প্রেমের উপন্যাসের একটা। এটাও কিন্তু এমিলি ব্রন্টির প্রথম এবং একমাত্র লেখা, উনি আর কোনো বই লিখেন নাই জীবনে, একটাই বই লিখেছেন। দ্য ক্যাচার ইন দ্য রাই, এটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের পথের পাঁচালী বলা হয় এই বইটাকে, এটাও রাইটারের প্রথম লেখা। টু কিল এ মকিংবার্ড, এটা হার্পার লির প্রথম লেখা। দ্য কাইট রাইনার, কাইট রাইনারটা কিন্তু খালিদ হোসেনের লেখা প্রথম বই। ওই জন্য প্রথমবার যে কাজ ভালো হয় না, এটা একটা ভুল কথা। এবং একটা কাজ খুব তাড়াতাড়ি করলে যে ঠিক হয় না। আপনাদের যাদের হাতে সময় কম আছে, ধরেন আমি ধরে নিচ্ছি আপনারা অনেকে পড়াশোনা শুরু করেন, এখনই শুরু করবেন পড়াশোনা, ধরে নিচ্ছি আমি। আপনাদের হাতে সময় আছে আর কয় মাস ফেলির জন্য? জি, 2 মাস। 2 মাসে কাজ করতে পারবেন না, কাজ করলে সেটা ভালো হবে না। কুমার শানুর নাম তো শুনছেন, কুমার শানু। কুমার শানুর একটা ঘটনা বলে, ওনার একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে। উনি একদিনে 28টা গান রেকর্ড করেছিলেন কুমার শানু। ঘটনা ছিল এরকম, উনি ওই সময় অনেক বেশি ব্যস্ত সিঙ্গার, এবং উনি যতটা মুভিতে সই করেন তার চেয়ে বেশি মুভি উনি ফিরিয়ে দেন কুমার শানু। তখন একবার ওনার একটা ইউরোপিয়ান ট্যুর ছিল, ইউরোপে একটা ট্যুর ছিল, মিউজিক ট্যুর। তো সেই ট্যুরে যাওয়ার আগে মুভির যে প্রডিউসাররা অনেক বিরক্ত করছিল যে এটা করে দেন, আমাদের মুভিতে গান করে দেন। তখন কুমার শানু তার ম্যানেজারকে বলে, তুমি একটা কাজ করো, সবাইকে খবর দাও, সবার গান আজকের মধ্যে করে দিব, কালকের মধ্যে সবার গান করে দিব। স্যার এটা কিভাবে সম্ভব? বলে সম্ভব, খবর দাও। এবং সবাইকে বলবো ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসছে, টাকা ছাড়া গান করবো না। সবাই আসছে, পরের দিন টোটাল আসছিল 36 জন আসছিল গান করে দিতে হবে। 36 জনের মধ্যে ফুল পেমেন্ট করছে 28 জন, বাকি থেকে ফেরত দিয়ে দিচ্ছে, গান করবে না, 28 জনের গান করবেন। এবং উনি একদিনে রেকর্ড করছিলেন 28টা গান। আপনারা ভাববেন না যে 28টা গান সবগুলো বোধহয় ফালতু ছিল, ভালো হয়নি মনে হয়। আপনারা জানিয়ে রাখি, 28টা গানের মধ্যে 5টা গান অ্যাওয়ার্ড পেয়েছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ড। এবং একটা গানের কথা আমি আপনাদের এই মুহূর্তে বলি। একটা গান আছে না 1942 লাভ স্টোরি, একটা গান আছে না কুছ না কহো কুছ ভি না কহো, এই গানটা কিন্তু 28টা গানের মধ্যে একটা গান।
ওই জন্য একটা কাজ করতে যে অনেক সময় নিয়ে করতে হয়, অনেক সময় না নিলে কাজটা ভালো হয় না, এটা ভুল কথা। এরপর আসেন, তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা আসলে লাক ফেভার করার একটা ব্যাপার আছে, লাক ফেভার করার পরীক্ষা। আমি অনেক ক্যান্ডিডেটকে দেখছি যারা বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা আমার চাইতে অনেক অনেক বেশি, কিন্তু ওদের হয় নাই। এখানে আমি একটাই দোষ দিব, ভাই লাকের দোষ, লাকে ফেভার করে নাই। আমি এটাতে বিশ্বাস করি, একটা সময় করতাম না, এখন খুব বিশ্বাস করি। কারণ আমি অনেককে দেখছি তো খুব কাছ থেকে, বিসিএস ক্যাডার হতে পারে নাই, ওরা আমার থেকে অনেক ভালো, সত্যি অনেক ভালো। তো লাকটা তো আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতেও পারি না। এটার জন্য ওই যে বললাম, বিনীতভাবে ওয়েট করতে হবে, বিনয়ের সাথে পরিশ্রম করতে হবে, এটাই করতে হবে, আর কিছু করার নেই আসলে। কারো মনে কষ্ট দেওয়া যাবে না। মানুষের দোয়া কাজে লাগবে, কিন্তু বদ দোয়া কাজে লাগবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আসেন, যে প্রশ্নগুলো একটু কঠিন হয় সেগুলো একাধিকবার পড়ুন। আচ্ছা, অনেকগুলো কঠিন পড়াশোনা করার সময় দেখবেন অনেকগুলো প্রশ্ন থাকে যেগুলো একটু ডিফিকাল্ট। যদি ডিফিকাল্ট মনে হয় আবার পড়েন, যদি আবারও ডিফিকাল্ট মনে হয় আবার পড়েন, তাতেও ডিফিকাল্ট মনে হলে আর পড়ার দরকার নাই, ছেড়ে দেন। বিসিএস পরীক্ষায় কিছু কিছু মার্কসকে মাফ করে দিতে হবে, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিতে হবে। কারণ এগুলো হয় কি, এই ডিফিকাল্ট কোয়েশ্চেন গুলো 5টা সহজ প্রশ্নকে মাথা থেকে বের করে দেয়। একটা জিনিস মাথায় রাখেন ভাই, সহজ প্রশ্ন 1 মার্কস, কঠিন কোয়েশ্চেন 1 মার্কস, এটা একটু মাথায় রাখেন। মাথায় রাখলে দেখবেন পড়াশোনা থেকে উঠতে হেল্প হবে, অনেক সহযোগিতা করবে এই জিনিসটা। আচ্ছা, বিসিএস লিখিত পরীক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এই বিষয়গুলোতে প্রয়োজনীয় চিহ্নিত চিত্র এবং ম্যাপ আঁকুন। যথাস্থানে বিভিন্ন ডাটা, টেবিল, চার্ট, রেফারেন্স দিন। পরীক্ষার খাতায় এমন কিছু দেখান যেটা আপনাকে অন্য অনেকজন থেকে আলাদা করে তোলে। কোন কোন সেগমেন্টে ক্যান্ডিডেটরা সাধারণত কম হয়, এটা খুব ভালো করে খেয়াল করেন, এখন যেটা বলতেছি, মানে কোন কোন সেগমেন্টে ক্যান্ডিডেটরা সাধারণত কম মার্কস পায় কিন্তু এগুলোতে বেশি মার্কস তুলে কম্পিটিশনে আসা সম্ভব, সেগুলো বের করেন। আমি কয়েকটা বের করছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। সংক্ষিপ্ত প্রশ্ন, টিকা, শর্ট নোটস, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুবাদ, ব্যাকরণ ইত্যাদি ভালোভাবে পড়েন। আচ্ছা, শুধু একটা সেগমেন্ট নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। অনুবাদ। বিসিএস লিখিত পরীক্ষায় ইংলিশে 2টা অনুবাদ আনসার করতে হয়, এবং এই 2টা অনুবাদ কিন্তু বেশ ডিফিকাল্ট হয়। যারা পরীক্ষা দিচ্ছেন তারা জানেন, ভালোই ডিফিকাল্ট হয়। কেউ যদি এগুলো আগে থেকে প্র্যাকটিস না করেন, এই অনুবাদটা অনেকে স্কিপ করে যায়, আগে থেকে প্র্যাকটিস করে না, কঠিন তো অনেক আগে থেকে প্র্যাকটিস করে না, যার ফলে ওই 20-20-40-40-এর মধ্যে মার্কস আসে 12, 13, 14 এভাবে মার্কস আসে, এর বেশি আসে না। বানিয়ে লিখেন। আপনি যদি এটা একটু আগে থেকে প্র্যাকটিস করেন, কিভাবে প্র্যাকটিস করবেন? মাঝে মাঝে ডেইলি স্টারের যে সম্পাদকীয়, ওটাকে বাংলায় ট্রান্সলেট করবেন। মাঝে মাঝে প্রথম আলো বা ইত্তেফাক পত্রিকার সম্পাদকীয় ইংলিশ ট্রান্সলেট করেন, কাজে আসে, আমার কাজে আসছে এই জিনিসটা। এটা যদি আগে থেকে একটু প্র্যাকটিস করে যান, তাহলে কিন্তু 40-এ 30-32 তোলা সম্ভব। কারণ আপনি কত মার্কস বাড়ালেন বলেন, কত বাড়লো? 15-17 মার্কস বেড়ে গেল না? এগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো অনেকেই ছুটে যায়, চিন্তা করে না বলে ছুটে যায়, জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। দাগিয়ে দাগিয়ে রিটেনের গাইড বই পড়ুন, সম্ভব হলে কমপক্ষে 3 থেকে 4 সেট। তবে খেয়াল রাখবেন, গাইডে অনেক ভুল থাকে, সেগুলো সংশোধন করে করতে হবে। কিভাবে সংশোধন করবেন? গুগলে সার্চ করেন। গুগল একটা ওয়ান্ডারফুল জিনিস। আমি আমার গ্র্যাজুয়েশনের জন্য সকল কৃতিত্ব গুগলকে দিয়ে দিচ্ছি। গুগল না থাকলে আমার গ্র্যাজুয়েশন হতো না। তো গুগলে সার্চ করেন, গুগলে অনেক আনসার পাওয়া যায়। রেফারেন্স বইগুলো দেখেন, পাবেন আনসার। নোট করে পড়ার বিশেষ কোনো প্রয়োজন নাই, এত সময় পাবেন না। বরং কোন একটা প্রশ্ন কোন সোর্স থেকে পড়ছেন সেটা লিখে রাখুন, রিভিশন দেওয়ার সময় কাজে লাগবে। বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যা, বিভিন্ন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, ন্যাশনাল ওয়েব পোর্টাল, কিছু আন্তর্জাতিক পত্রিকা ইত্যাদি সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখুন। তথ্য উপাত্ত সংগ্রহে রাখুন, এগুলো হচ্ছে লিখিত পরীক্ষার জন্য। প্রয়োজন মতো পরীক্ষার খাতায় রেফারেন্স উল্লেখ করে করে উপস্থাপন করুন। আচ্ছা, এটা একটু বলি, কিভাবে উপস্থাপন করবেন। আমি যে টেকনিক ফলো করতাম, সেই টেকনিক ছিল এরকম। লিখিত পরীক্ষা দিয়েছেন কারা কারা? এখানে যারা আছেন তাদের মধ্যে অন্তত একবার পরীক্ষা দিয়েছেন কারা কারা লিখিত পরীক্ষা? আমি অনেকগুলো হাত দেখতে পাচ্ছি। যারা দিয়েছেন তারা জানেন লিখিত পরীক্ষা কিন্তু প্রচুর লিখতে হয়। আমার বন্ধু রিনেল বলে গেল, ভুমচুম লিখে দিয়ে আসতে হয়। আসলে প্রচুর লিখতে হয়, যা জানেন না তা লিখতে হয়, যা জানেন তা তো লিখবেন। এখন লেখার সময় কিন্তু অনেক কষ্ট হয় রে ভাই।
আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি যখন লিখতাম তখন আমার টার্গেট ছিল কি প্রতি 3 মিনিটে এক পেজ লিখবো যেভাবেই হোক বাংলার ক্ষেত্রে, আর ইংলিশের ক্ষেত্রে প্রতি 5 মিনিটে এক পেজ লিখবো, এটা আমার টার্গেট ছিল। মাঝে মাঝে মনে হতো লেখার সময় এত প্রেশার পড়ে হাতের জয়েন্ট গুলো মনে হয় খুলে পড়ে যাবে, ওরকম মনে হতো মাঝে মাঝে, খুব কষ্ট লাগতো। তখন এই প্রেশারটা হ্যান্ডেল করতাম কিভাবে সেটা বলে, আমি যেটা করতাম তাই বলতেছি। তখন লেখা বন্ধ করে রাখতাম কিছুক্ষণের জন্য এবং আমি আমার মায়ের কথা ভাবতাম চোখ বন্ধ করে। মায়ের কথা ভাবলে আমি দেখছি আমার টায়ার্ডনেস চলে যায়, এখনো চলে যায়, তখনও চলে যেত, আবার লেখা শুরু করতাম। আরেকটা কাজ করতাম, সচিন টেন্ডুলকারের একটা ফেমাস অ্যাটিটিউড আছে, আমি কিন্তু আমার লাইফের অনেক অর্জনের জন্য টেন্ডুলকারের কাছে কৃতজ্ঞ। এই মানুষটা আমি কখনোই চিনবে না, আমার সঙ্গে এই মানুষটার সঙ্গে কখনোই হয়তো বা দেখা হবে না, কিন্তু আমি সারা জীবন তার জন্য কৃতজ্ঞ থাকবো এবং তার জন্য দোয়া করবো সারা জীবন। কারণ ওনার অনেক কথা, ওনার অনেক অ্যাটিটিউড আমার লাইফে অনেক চেঞ্জ আনছে। ওনার একটা অ্যাটিটিউড হচ্ছে মেয়ে খেলেগা অ্যাটিটিউড, যদি শুনতে চান বলতে পারি। টেন্ডুলকার তখন টেন্ডুলকার হয়ে ওঠে নাই, ওনার লাইফের তখন ক্যারিয়ারের 3rd টেস্ট, তখন উনি সচিন টেন্ডুলকার হয়ে ওঠেন নাই। ইন্ডিয়া পাকিস্তানের একটা খেলা চলছিল, খেলাটা হচ্ছিল পাকিস্তানের শিয়ালকোটে। টেন্ডুলকারের বয়স হচ্ছে তখন 16 বছর, মানে 16 বছরের একটা বালক টেন্ডুলকার, আর কিছুই না। খেলতে নামার পর টেন্ডুলকারের আগে অলরেডি 4 জন ব্যাটসম্যান আউট, টপ অর্ডার ব্যাটসম্যান 4 জনই আউট কম রান করে, মানে ইন্ডিয়া ম্যাচটাতে হেরেই যাচ্ছে এই অবস্থা ইন্ডিয়ার। আচ্ছা, তো টেন্ডুলকার খেলতে নামছে 5 নম্বরে, ব্যাটিং করতে নামার পর প্রথম বা দ্বিতীয় বলটা এসে সরাসরি তার নাকে লাগে। ওয়াকার ইউনুস আছে না, ওয়াকার ইউনুসের একটা ইয়র্কার এসে সরাসরি তার নাকে লাগে এবং নাকে লাগার পর তার নাক দিয়ে দগ্ধ করে রক্ত পড়তে শুরু করে, ব্লিডিং হতে শুরু করে, প্রচন্ড ব্লিডিং হতে শুরু করে, প্রফেসরি ব্লিডিং হচ্ছে। তখন টেন্ডুলকারকে নিয়ে যাওয়া হয় রেস্টুরেন্টে, নিয়ে গিয়ে এরপরে ওনার এখানে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো বা সেবা করা হলো। সেবা করার পরও দেখা যাচ্ছে কি ওনার রক্তপাত বন্ধ হচ্ছে না, তখন রক্ত পড়ছে। তখন আজহারউদ্দিন টেন্ডুলকারকে বলে কি, আচ্ছা বাদ দাও, এখানে আমরা এমনিও জিতবো না, তুমি কি আর করা, তুমি রিটায়ার হয়ে যাও, তোমার নামার দরকার নেই। অনেকে আবার পাশ থেকে বলছে টেন্ডুলকারের ক্যারিয়ার মনে হয় শেষ, ও যখন এই খেলায় খেলতেছে না, পরে খেলায় হয়তো নিবে না, ইন্ডিয়া তো আজকে জিততেই পারবে না। এর কিছুক্ষণ পর পরের ব্যাটসম্যান নামবে, তখন টেন্ডুলকারের কি হয়েছে কেউ জানে না, সে রক্ত পড়তেছে, ব্যান্ডেজ করা, ওই অবস্থায় দাঁড়ায় গিয়ে বলছে মেয়ে খেলে গেল, মানে আমি খেলবো, এটা বলে ওখানে ওয়েস্ট করা নাই, সোজা মাঠে চলে গেছে। সোজা মাঠে গিয়ে ব্যাটিং করতে নামছে এবং সেই খেলায় টেন্ডুলকার 57 রান করতে অপরাজিত। This is the attitude. You have to perform when you are performing. আপনাকে যখন আপনি যখন পারফর্ম করছেন, আপনাকে সত্যি পারফর্ম করতে হবে। আমি ভাবতাম কি জানেন, এই 3 ঘন্টা চলে যাওয়ার পর, লিখিত পরীক্ষা 3 ঘন্টা চলে যাওয়ার পর আমি যদি কান্নাকাটিও করি আমাকে কেউ লিখতে দেবে না, এটা যখন মাথায় আসতো তখন আমার লেখার স্পিডটা বাড়তো। এই কাজটা করেছি আমি, আপনারাও করতে পারেন। আচ্ছা, ও আরেকটা কাজ করতাম, এটা একটু বলি, এটা আমার স্লাইডে লেখা সম্ভব না, আমি লিখি না স্লাইডে, এই কাজটা আসলেই করছি আর কি, সত্যি কথাই বলবো। আমি প্রতি পেজে একটা করে কোটেশন অথবা ডাটা অথবা টেবল অথবা চার্ট দেওয়ার চেষ্টা করতাম প্রতি পেজে অ্যাভারেজে। এখন ওই ডাটা বা চার্ট দেওয়ার সময় তো আসলে এতগুলো কোটেশন তো মাথায় রাখা সম্ভব না, আমরা তো জানি এতগুলো কোটেশন মনে থাকেও না। তখন কি করছিলাম সেটা বলি। আমি আপনাদের বলছি বোধহয় রেগুলারলি পেপার পড়তাম, আগে পেপার পড়তাম না, কিন্তু বিশেষ পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময় পেপার পড়তে হয়েছিল। আমি ডেইলি 5 থেকে 6টা পেপার অনলাইনে পড়তাম এবং পড়ার সময় আমি দেখতাম, আপনারা পেপার খুললে দেখবেন, আপনি যদি আগের বছরের কোয়েশ্চেনগুলো ভালোভাবে স্টাডি করেন তাহলে দেখবেন পুরো পেপারের খুব বেশি হলে 2 থেকে 3টা অংশ বিশেষ পরীক্ষার জন্য কাজে লাগে, বাকিগুলো কোনো কাজে লাগে না। এবং আমি পেপার পড়ার সময় পুরো পেপারটা স্ক্রিন শো করতাম, পড়তাম না, চোখ বুলিয়ে যেগুলো পরীক্ষায় আসে এগুলো কপি পেস্ট করে ওয়ার্ডে সেভ করে রাখতাম, এরপরে করতাম, যার ফলে আমি অনেক দ্রুত পেপার করতে পারতাম এই কাজটা করার ফলে। এখন পেপার রেগুলারলি পড়ার ফলে আমার যে লাভটা হয়েছে, বিভিন্ন কলামিস্টের লেখাগুলো পড়া হয়ে গেছিল, কোন কলামিস্ট কিভাবে লিখে পড়া হয়ে গেছিল, এডিটোরিয়ালের পাশে যে কলামগুলো দেওয়া থাকে এগুলো পড়তাম। এবং পড়ার সময় ওই বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য ধরেন আমি কলামিস্টরা কে কোন বিষয় নিয়ে লেখা আমি একটা খাতায় লিখে রাখতাম, নামগুলো লিখে রাখতাম। ধরেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য বা বাংলা সেকেন্ড পেপারের এসের জন্য বা ইংলিশ সেকেন্ড পেপারের এসের জন্য এই ধরনের ধরেন 25 থেকে 30 জন কলামিস্টের নাম আমি লিখে ফেলছি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য এই ধরনের 10 থেকে 12 জন কলামিস্টের নাম লিখে ফেলছি। এরপর পরীক্ষার খাতায় এদেরকে
যেভাবে খুশি সেভাবে ইউজ করতাম। ওদেরকে আমি আমার ব্যক্তিগত সম্পত্তি বানাইছিলাম। লিখতাম, ওদের নাম টাম দিয়ে লিখে ফেলতাম আর কি, নাম টাম দিয়ে লিখতাম, এরপর ওদের নাম দিয়ে দিতাম। তবে এটা করার সময় মাথায় রাখতে হবে কে কোন বিষয় নিয়ে লেখে এটা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, এবং কে কোন স্টাইলে লিখে। একটা এক্সাম্পল দিই আপনাদের, যেমন রেহমান সোবহান স্যার। রেহমান সোবহান স্যারের রাইটিং স্টাইলটা কিন্তু একটু ডিফিকাল্ট। উনি অর্থনীতি নিয়ে লেখেন এবং স্যারের স্টাইলটা একটু ডিফিকাল্ট। এখন আপনি যদি স্যারের নাম দিয়ে লিখেন কোনো কিছু, আপনাকে কিন্তু ওটা মাথায় রেখে লিখতে হবে যে একেবারে সহজ সরলভাবে স্যার লিখেন না। অথবা জাফর ইকবাল স্যারকে দিয়ে যদি আপনি বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা নিয়ে লেখান, সমস্যার কথা না, এটা তো একটু এটা স্যার ধরে ফেলবে। ওই জন্য কে কোন বিষয় নিয়ে লেখে এটা সম্পর্কে একটা ভালো ফেয়ার আইডিয়া রাখতে হবে, রেখে এরপরে আপনি চালাইবেন, সমস্যা নেই কোনো। লিখে নিজে লিখে দেন, দৈনিক সূত্র, দৈনিক প্রথম আলো, 10 জুন 2012 লিখেন। স্যার পড়ে দেখুক, ওই দিনের পেপারটা খুলে অসুবিধা নেই, স্যার জীবনটা পড়ে দেখবেন, এত সময় নেই স্যার। আচ্ছা, তো আরেকটা কাজ করতাম, যখন কোন একটা কবিতা ইউজ করতাম, আমার মোটামুটি কবিতা পড়া ছিল, বা প্রবন্ধ ইউজ করতাম, তখন যে সমস্ত কবিরা এখনো মারা যান নাই, বেঁচে আছেন, যারা এখনো কবিতা লিখছেন, তাদের নাম বেশি ইউজ করতাম। যেমন ধরেন জয় গোস্বামী এখনো কবিতা লিখে যাচ্ছেন বহাল তবিয়তে, ওনার নাম ইউজ করতাম, ইউজ করে কবিতা লিখে দিতাম। অসুবিধা উনি লিখলে তো লিখতে পারতেন, লিখেন আমি লিখে দিতাম, অসুবিধা লিখে দিতাম। অনেক করছি ভাই, ক্লাসগুলো অনেক করছি, তার জন্য আমি একদম সিদ্ধহস্ত, ক্লাস 7 থেকে কাজটা করি এবং ধরা খাইনি খুব একটা বেশি। আচ্ছা, এইভাবে করে আমি প্রতি পেজে, এবার আমি ডাটাও তৈরি করতাম, সুন্দর করে টেবিল বানাতাম, টেবিল বানাই এখন অনেকগুলো তথ্য দিতাম, যার অনেকগুলো ভুয়া। তবে দেওয়ার সময় আমি বারবার বলতেছি আপনার আইডিয়া থাকতে হবে। আমাদের একটা কোয়েশ্চেন আসছিল, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নদীর ভূমিকা লিখুন, একটা কোয়েশ্চেন ছিল 30তম BCS। এই কোয়েশ্চেনটা কমন ছিল না, তো আমি যে বললাম কমন আনকমন বলে কোনো শব্দ নাই পরীক্ষা হলে, সবই কমন, আপনাকে লিখতে হবে। শুরু করলাম লেখা, কল্পনা করলাম নদী কি জিনিস, নদীর পাড়ে কি থাকে, নদীতে নৌকা চলে, নৌকার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের ধান পাট নিয়ে যায়, এটা একটা অর্থনৈতিক গুরুত্ব। নদীর পাড়ে লোকজন কৃষি কাজ করে, এটা একটা অর্থনৈতিক গুরুত্ব। এরপরে নদীর মনে করেন নদীতে যাত্রী পরিবহন করা হয়, এটা একটা অর্থনৈতিক গুরুত্ব। এইভাবে করে পয়েন্ট লেখা শুরু করলাম, নন স্টপ লিখতেছি, পরীক্ষায় নন স্টপ লিখতে হয়, খুব কষ্টকর পরীক্ষা, বিশেষ পরীক্ষা নন স্টপ লিখতে হয়। লিখে ফেলছি বোধহয় 18টা পয়েন্টে দিয়ে ফেলছি। শুধু তাই না, বুয়েটের একজন স্যার আছেন না, আইনুল নিশাত, পানি নিয়ে গবেষণা করেন, আমি স্যারকে দিয়ে অনেক কিছু লিখাইছি আমার পরীক্ষার খাতায়, স্যার লিখছে আর কি। যাই হোক, স্যারের লেখাটাকে পড়া ছিল তো অত সমস্যা হয়নি, লিখে দিতে পারছি। এই কাজটা করতে পারেন, এটা কিন্তু খুব রিস্কি কাজ। আপনার রিডিং হ্যাবিট ভালো না থাকলে কিন্তু ধরা খাওয়ার, একদম নগদে ধরা খাওয়ার সম্ভাবনা আছে, এটাও বলে দিচ্ছি। একটু রিস্কি কাজটা, কিন্তু করতে পারলে খুব ভালো। আপনারা ভাইবেন না যে সব ভুয়া মেরে আসছি, ওরকমও না। 35% ঠিক মতো লিখছি ভাই, 65% সব বানানো, আমি স্বীকার করতেছি। এখন তো স্বীকার করলে কোনো সমস্যা নেই। এরপর আসেন, এবং যারা BCS ক্যাডার হয় তারা যে সব ঠিকঠাক লিখে ক্যাডার হয়, নট দ্যাট। রিমেন ভুল বলছে, উল্টা পাল্টা যা মনে আসে তাই লিখে, যা মনে আসে না তাও লিখে দেয়, মানে পিকুলিয়ার পরীক্ষা, BCS পরীক্ষা মজার পরীক্ষা ভাই, এই অর্থে কত কিছুতে লিখছে, আল্লাহ মাফ করুক। আচ্ছা, এরপর আসেন, এটা তো বলছি, এটাও বলে ফেলছি। হ্যাঁ, পরেরটা। আচ্ছা, BCS এর জন্য নিয়মিত পেপার পড়েন, এটাও বলছি। কোয়েশ্চেন ম্যাপিং সম্পর্কে বললাম, রেফারেন্সও বলছি। হ্যাঁ, পরেরটা। ভাই আমার কথা সোজা কথা, আমার কথা হচ্ছে একটা বেড়াল, আপনার কাছে একটা বেড়াল আছে মনে করেন, এই বেড়াল কি সাদা বেড়াল নাকি কালো বেড়াল, আপনার কি দরকার ভাই? ইঁদুর মারতে পারলে তো হলো নাকি? বেড়ালের কালার দিয়ে আপনি করবেনটা কি? আমি লিখে আসছি ভাই, কোনো সমস্যা হয়নি, আপনারা লিখে আসেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সুন্দর করে লিখে আসেন, লিখতে হবে, না লিখলে তো সমস্যা, লিখতে হবে, অনেক লিখতে হয়, অনেক 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 অনেক। আচ্ছা, লেখা সুন্দর হলে ভালো, না হলেও সমস্যা নাই। লিখিত পরীক্ষায় অনেক দ্রুত লিখতে হয়, এটা তো বললাম। আমার লেখা, মানে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমার হাতের লেখা সুন্দর না, আমি কি করব? আমার লেখার থেকে বিশ্রী করে লেখাটা কঠিন আছে ভাই, এত সোজা না। আমার লেখা অনেক বেশি বিশ্রী, তবে আমার লেখা পড়া যায়, মানে একদম অপাঠ্য না আর কি, পড়তে পারবেন, তবে সুন্দর না। আমি প্রচুর প্রচুর মানে দ্রুত লিখতে পারি এবং খুব বিশ্রী করে লিখতে পারি, আমার এই ক্যাপাবিলিটি আছে বিশ্রী করে লেখার মতো। ওই জন্য আমি ইউজ করার সময়, কোটেশন ইউজ করার সময় আমি নীল কালি ইউজ করতাম। শুধু যে সুন্দর লাগার জন্য নীল কালি ইউজ করতাম তা কিন্তু না। আমি যদি নীল কালি ইউজ না করি, ওখানে আরো কিছু আছে নাকি সারা বুঝবে না, আমার লেখা হচ্ছে সেই লেখা। আচ্ছা, আমার ওই আঁকা আঁকিও পারতাম না, অনেকে ম্যাপ টেপ আঁকে, আমি বিশ্বাস করেন কোনো ম্যাপ আঁকতে পারিনি ভাই, আমার অনেক দুর্বলতা ছিল। আমি যেটা করছি সেটা হচ্ছে অফসেট করার চেষ্টা করছি, মানে আমার এই দুর্বলতাকে কিভাবে ঢাকা যায় সুন্দর করে, যাতে আমার কোনো সমস্যা না হয়, পরীক্ষাতে পাস করতে হবে, যাতে কোনো সমস্যা না হয়, যত ভুজুং ভাজুং করা দরকার সবই করছি, একদম সব করছি।
ম্যাপ আঁকার, আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড ম্যাপ আঁকে, চিন্তা করলাম ও একটা ম্যাপ আঁকে, ও একটা কোয়েশ্চেনের আনসার করে মনে করেন 8 পেজ বা 10 পেজ বা 15 পেজ, সে 15 পেজে একটা ম্যাপ আঁকে, অসুবিধা আমি 15 পেজে 15টা কোটেশন লিখে দিই। ব্যাপারটা বুঝে গেছে আমি কি করছি, এই কাজটাই করছি। এবং আমার ম্যাপ আঁকার অবস্থা বলি, আমি যখন কৃষি বিজ্ঞান ছিল ক্লাস 7-এ, তখন স্যাররা আমাকে বলতো যে তুই ছাগল আঁকার পর নিচে লিখে দিবি ছাগল, এটা বোঝা যায় না গরু নাকি ছাগল। আমার আঁকার অবস্থা হচ্ছে ওরকম, আমি পারি না, আঁকতে পারি না, মানে কিভাবে যে লোকজন আঁকে লাগে আমি বুঝি না, আমার এত প্রতিভা নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি আমার লাইফে প্র্যাকটিস করি, সবসময় প্র্যাকটিস করি, শুধু বিসিএস এর জন্য না, সব ক্ষেত্রে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যারা যে ক্ষেত্রে ভালো, মনে করেন একজন লোক খুব ভালো বোলিং করে, একজন লোক খুব ভালো ব্যাটিং করে, যে ব্যাটিং করে তার কিন্তু ব্যাটিং করতে অনেক কষ্ট হয় রে ভাই, এটা একটু মাথায় রাখেন। টেন্ডুলকার সেঞ্চুরি করে আমরা সেই খবর রাখি, কিন্তু টেন্ডুলকার একটা সেঞ্চুরি করার সময় ওর পিঠে যে পরিমাণ ব্যাক পেন হয় সেই খবর কেউ রাখি না আমরা, ওর যে পরিমাণ হাত ব্যথা করে সেই খবর কেউ রাখি না আমরা, শুধু বলে সেঞ্চুরি করে, অনেক কষ্ট করতে হয়, পারা যায় না। এই জন্য যে যে ক্ষেত্রে গ্রেট তাকে রেসপেক্ট করা উচিত ভাই, আমি মনে করি। এবং রেসপেক্ট, যেমন যে সুন্দর করে গান করে, এই যে কুমার শানু, আমি শুনে ফেলি একটা গান করে ফেলছে কুমার শানু, উদিত নারায়ণ, যে পরিমাণ সুন্দর করে গান করে, এই পরিমাণ গান আপনি এটা করেন তো দেখি ভাই। ওইরকম হুমায়ুন আহমেদ নন্দিত লিখতে কত সময় দিয়েছিল জানেন কেউ? একটা, আপনাকে আমি সহস্র এক আদব রজনী দিয়ে দিলাম, লিখেন দেখি একটা নন্দিত নলকে, এক লাইন লিখেন শুধু। বলার সময় বলি হ্যাঁ হুমায়ুন আহমেদ শাওনকে বিয়ে করছিল। আপনার কি এসে যায়? আপনি কি হুমায়ুন আহমেদকে শাওনের হাজবেন্ড হিসেবে ছিলেন নাকি আপনি ছিলেন লেখক হিসেবে? এটা দিয়ে আপনার কি হবে? আমার কাছে খুব ফালতু লাগে, আমি কখনো করি না কাজটা। এবং আমি লোকজনকে, যে গ্রেট লোকজনকে যে রেসপেক্ট করি, কার জন্য বলেন তো? আমার নিজের জন্য। আমি রেসপেক্ট করলেও কি না করলেও কি না, উনি আমাকে চেনে নাকি? আমি রেসপেক্ট করলে আমি খেয়াল করে দেখছি আমার নিজের মধ্যে একটা ভালো ফিল হয় এবং উনার মতো হওয়ার চেষ্টাটা যাবে। উসাইন বোল্ট যে পরিমাণ দৌড়ায়, আপনি দৌড়াতে দেখে কোনো একবার দৌড়াই দেখেন কেমন লাগে, আমাকে দৌড়াই দেখেন কেমন লাগে। আপনি যে বলতেছেন সেটা কালার হোক, কালার ওষুধ দেখে বেরোল কারণ নাকি সাদা, আপনার কি দরকার, সেই জন্য করতে পারে, কোনো অসুবিধা নেই। ওই জন্য আমি গ্রেট লোককে রেসপেক্ট করি আমার জন্য। আমি অনেক সেলফিশ তো, স্বার্থপর তো, ওই জন্য আমি চাই তাকে রেসপেক্ট করলে আমার নিজের মধ্যে তার মধ্যে হওয়ারকে ইচ্ছা জাগে। ওনাকে রেসপেক্ট না করলে ওনার কিচ্ছু এসে যায় না। আপনি আপনার জন্য গ্রেট লোককে রেসপেক্ট করেন, আজকে বলে দিলাম। আচ্ছা, কোনোভাবে কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না। আরেকটা জিনিস বলি, প্রশ্ন কিন্তু কমন করবে না। লিখিত পরীক্ষা যখন দিবেন, আপনি যতটুকু পড়াশোনা করে যাবেন তার 40 থেকে 50% কমন করবে ম্যাক্সিমাম। এনিম্যাল ভুল বলছে, 40-50% বেশি কমন করে, এটা করলে তো অনেক কিছু থাকবে। এই বাকিগুলো ভূতে যোগাবে, বাকিগুলো মানে হাওয়া থেকে আসবে আনসার হাওয়া থেকে আসে, কোনো বিষয় না ভাই। বিশ্বাস করেন, সংবিধান থেকে কোশ্চেন আমি বানাই লিখে দিচ্ছি। আমার চেয়ে প্রয়োজন কে কখন জন্ম দিচ্ছে বলেন? সংবিধান পারতাম না তো ভাই, সংবিধান মুখস্থ করে নাই। আমার মুখস্থ করে ক্যাপাবিলিটি একদমই নেই বলতে গেলে। সংবিধান পারতাম না, মুখস্থ করে নেই। খালি যেহেতু কোশ্চেনটা সংবিধান থেকে, আমি ধরে নিচ্ছি সংবিধানে এই ধরনের কিছু একটা আছে, অতএব আমি লেখা শুরু করছি। বোঝা গেছে কথাটা? এই কাজটাই করছি। এগুলো কত জিনিস যে করছি ভাই, অনেক কিছু দেখছি। 2 মার্কসের আনসার হচ্ছে 2 পেজ। বাংলা সাহিত্যে কোশ্চেন আসছে না, শর্ট কোশ্চেন, 2 মার্কসের আনসার করছি ভাই 2 পেজ, অনেক কোশ্চেন দেখে দিচ্ছি। ঘুম ভাগ ওই প্রাচীন এবং মধ্যযুগীয় সাহিত্যের মধ্যে অনেকগুলো লেখকের নাম জানা ছিল। ওই লেখকের নামগুলো দিয়ে আমার মোটামুটি চর্যাপদের ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আইডিয়া ছিল, কিভাবে লিখতো, বা শ্রীকৃষ্ণ কীর্তনের ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া ছিল। আমি সেটাও বানাইছি, বোঝেন? আমি কম বানাই নেবে, অনেক বানাই নেবে ক্যাডার হয়েছি। মানে আমার ক্যাডারটা অনেক কষ্ট করে ক্যাডার হয়েছে। আমি অনায়াসে এলাম, দেখলাম, জিতলাম, এই ধরনের কিছু না, অনেক কষ্ট করছি। আচ্ছা, মাঝে মাঝে বিভিন্ন টপিক নিয়ে ননস্টপ লেখার প্র্যাকটিস করেন, বিভিন্ন বিষয়ে পড়ার অভ্যাস বানান। এটা বলছি, আমি আর না বলি, পরেরটা যাও। আচ্ছা, বিসিএস পরীক্ষায় কোন ভাষায় উত্তর দিব? আমি উত্তর দিচ্ছি বাংলায়। ইংলিশে দিচ্ছি, বাংলায় উত্তর দিচ্ছি। আপনি বাংলায়ও লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। খালি ডিপেন্ড করবে আপনি খাতা পড়ে আসতে পারবেন কিনা। খাতা পড়ানো বুঝেন, আবার রাবিশ লিখে আসতে হবে না, যাতে কিছু ম্যাটেরিয়াল থাকে, যাতে পড়ে হালকা মনে না হয়, ওভাবে লিখতে হবে। যদি আপনি বাংলায় ফ্লুয়েন্ট হন, বাংলায় লিখেন, ইংলিশে ফ্লুয়েন্ট হলে ইংলিশে লিখেন। বাংলায় লিখলে মার্কস পাবেন না, মিথ্যা কথা। বাংলায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বাংলায় লিখছি। অনেকেই বলবে আমার তো অমুক প্রশ্ন পড়া শেষ, ব্যাপারটাকে সহজভাবে নেই। আপনার আগে কেউ কাজ শেষ করলেই যে শেষ হাসিটা উনিই হাসবেন এমন তো কোনো কথা নেই। এটা আমি আমার লাইফ থেকে বলছি। আমি যখন বিশেষ প্রিপারেশন নেওয়া শুরু করছি, আমার অনেক বন্ধু বান্ধবের 2বার পড়া শেষ। আমি জিরো থেকে শুরু করছি, একদম জিরো থেকে শুরু করছি। উনি যে শেষ হাসিটা হাসবেন এমন কোনো কথা নেই। আমি বিসিএস পরীক্ষা যখন প্রিপারেশন শুরু করলাম, তখন দেখি কি ভাই সবাই বলে আমার বাংলা শেষ, ও বলে আমার ইংলিশ শেষ, আর আমি বাংলার গাইড বই কিনে নিই। তখন কি করা যায় বলেন? 3 Idiots দেখছেন না? 3 Idiots
3 ইয়ার্সের মধ্যে একটা দৃশ্য ছিল এরকম, যখন পরীক্ষার রেজাল্ট দিল তখন রাঞ্চোর ফ্রেন্ডরা রাঞ্চোর নামটা দেখছিল কোথায় বলেন তো? শেষের দিকে যখন পাই নাই তখন ওদের অনেক মন খারাপ হয়েছিল না যে ওদের বন্ধুটা বোধহয় ফেল করছে, আহারে। পরে যখন রাঞ্চোর নামটা যখন ফার্স্ট পজিশনে দেখছে তখন কিন্তু ওদের মেজাজ খারাপ হয়েছিল। প্রিয় বন্ধু, রেজাল্ট খারাপ করলে কিন্তু মন খারাপ হয়, রেজাল্ট আপনার থেকে ভালো করলে মেজাজ খারাপ হয়। আমারও মেজাজ খারাপ হয়েছিল। পরে চিন্তা করলাম যে আসলে মেজাজ খারাপ করে লাভ নাই। আমি যদি এখন ওদের সঙ্গে আমাকে কম্পেয়ার করি, আমার তো বিশেষ পরীক্ষা দিতেই ইচ্ছা করবে না, কারণ ওদের সব পড়া শেষ, আমার কিছু পড়া হয়নি, কি করবো? তখন আমি যে কাজটা করলাম, 2টা কাজ করলাম। নাম্বার 1, ভাবতে শুরু করলাম ওরা যা যা পারে এগুলো আদৌ পারা দরকার কিনা। ওরা কি পারে? ওরা অমুক দেশের মুদ্রার নাম পারে, অমুক দেশের পররাষ্ট্রমন্ত্রীর নাম পারে, বিশ্বের 100টা দেশের মুদ্রার নাম মুখস্থ, এগুলো পারে। ওরা জানে ওরা ওয়ার্ল্ড ম্যাপের কোথায় কি আছে না আছে, কতটা দেশ আছে সম্পূর্ণ মুখস্থ, কত নদীর গতিপথ মুখস্থ। আমি বোঝার চেষ্টা করলাম এগুলো আদৌ কোনো কাজে লাগে কিনা। ওরা অনেক সময় দেখা যেত কি কোশ্চেন স্টাডি করতো না, আমি সেই কাজটা করা শুরু করলাম। বিশ্বাস করেন প্রচুর কোশ্চেন স্টাডি করছি। আমি যে পরিমাণ প্রশ্ন সলভ করছি, আমার অনেক ফ্রেন্ড অত প্রশ্ন সলভ করে না, এটা আমি গ্যারান্টি বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি। এটা কাজটা করতাম। আর সেকেন্ড যেটা করলাম, সবচেয়ে বড় কাজ যেটা করছি, এটা আপনারা সবসময় মনে রাখবেন, যখন আপনি দেখবেন আপনি কোনো একটা বিষয়ে দুর্বল, তখন আপনার চেয়ে সবল যে বন্ধুটা তার সাথে নিজেকে কম্পেয়ার করবেন না, কখনোই করবেন না। আপনি গতকালকের আপনি কতটুকু পারতেন, আজকের আপনি কতটুকু পারেন, সেটার সঙ্গে কম্পেয়ার করেন। কম্পিটিশনটা নিজের সঙ্গে হোক, কারোর সঙ্গে না। এই কারণ হচ্ছে আরেকজন ভালো পারে, এটা নিয়ে আপনার কেস নেই ভাই। আপনার কি ওকে লিখে দিয়ে আসবে পরীক্ষার মধ্যে? আপনি গতকালকে যদি 2টা কোশ্চেন পারতেন, আজকে 3টা পারলে এটাই আপনার সাকসেস। সে 10টা পারে, কোশ্চেন কি? আপনি কন্টিনিউয়াসলি যদি এভাবে ইমপ্রুভ করেন নিজেকে, একটা সময় তাকে ছাড়া যেতে পারবেন। ইট ইস ট্রু, ইট ইস পসিবল। এটাকে অ্যাক্সিলারেশন বলি, তরুণ হবে। আমি এই কাজটা করতাম। আচ্ছা, ওই ধরনের দুঃখ পেলে, অত মন টন খারাপ পেলে আমার পরীক্ষা দেওয়াই হতো না, সত্যি কথা। আমি প্রিপারেশন ভালো ছিল, মানে পারতাম না, অনেক কিছুই পারতাম না, পরীক্ষা দেওয়াই হতো না আমার। আচ্ছা, নেক্সট। মাঝে মাঝে অনেকে বলে ভাইয়া পড়তে ইচ্ছা করে না, কি করবো? পড়াশোনা পেন লাগে। আমি বলি যাদের পড়তে ইচ্ছা করে, বিসিএস এর মধ্যে একটা পড়াশোনা, তারা মানসিকভাবে অসুস্থ। বিসিএস এর মতো এত পেইনফুল জিনিস মানুষের পড়তে ইচ্ছা করে কিভাবে? এটা একটা বিষয়। কিন্তু ওই জন্য মাঝে মাঝে যদি পড়তে ইচ্ছা না করে কি করবেন জানেন? আরে ব্রেক দেন ভাই, কি আছে লাইফে? আপনি বেঁচে থাকলে এরপর বিসিএস ক্যাডার হওয়া যাবে। আপনি যে কালকে বাঁচবেন কোনো ঠিক আছে? আল্লাহ আপনার হায়াত রাখছে কিনা আপনি জানেন। ওই সময় যা করতে ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই। আমি তো কি করতাম, পড়তে ইচ্ছা করছে না, রুমে দরজা বন্ধ করতাম, জানলা বন্ধ করতাম, ফুল গলমে গান ছেড়ে নাচতে শুরু করতাম। ভালো লাগে, অনেক কোনো সমস্যা নাই। আপনার যা করতে ইচ্ছা তাই করেন। ওই যে বললাম না, ইফ ইউ আর গোয়িং থ্রু দ্য হেল, কিপ গোয়িং। দোজখের মধ্যে দিয়ে যাওয়ার সময় যেতে থাকে, কোনো সমস্যা নেই। একটা সময় গিয়ে দোজখ আর ভালো লাগবে না, তখন যে স্পিডটা আসবে, এই স্পিডটা অনেক 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 বেশি স্পিড, এটাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, আর কখনোই ভাববেন না আপনি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, এটা কখনো ভাববেন না। আপনি পৃথিবীর সবচেয়ে কষ্টে আছেন, এটা ভাববেন না। আপনি ভাববেন না আপনি পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা করে ফেলছেন। আমি আপনাকে বলি, পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটা আপনার চেয়ে অনেক সুন্দর করে হাসতে পারে, আপনি দেখে বুঝবেন না কখনো। ওই জন্য আপনি সবচেয়ে দুঃখী মানুষ, আল্লাহ আপনাকে সবচেয়ে কষ্টে রাখছে, এটা কখনো ভাববেন না। আপনি পৃথিবীর ইউনিক কেউ না। আপনার চেয়ে অনেক কষ্টে অনেক লোক থেকে আপনার চেয়ে ভালো করতেছে, এটা মাথায় রাখেন। আচ্ছা, গ্রুপ স্টাডি। অনেকে জিজ্ঞেস করে ভাইয়া গ্রুপ স্টাডি করবো কিনা। আমি আমার এক্সপিরিয়েন্স বলি। আমি দেখতাম গ্রুপ স্টাডি করতে গেলে সবার চেহারার দিকে তাকলে নিজেকে ফকির ফকির লাগতো। সবাই সব কিছু পারে, আমি কিছু পারি না, মানে অসহায় ভাবে তাকাতাম। ওরা কিসব বলতো, আমি নামও শুনে করতে। ওরা বলতো কোন নামাজের পরে কি আছে না আছে, এগুলো আমি জানিও না, বুঝছেন। তা আমি এরপর সেটা বললাম, ওদের ওখানে গেলে আমি পারি না, এই ফেটটা আমার মধ্যে স্ট্রং হচ্ছে, কারণ আমি কিছু পারি না। এবং পারি না ইফেক্টে স্ট্রং হলে কিন্তু পড়াশোনার স্পিড কমে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি ওখানে গিয়ে লোকজনকে গোতাতাম আর কি। ওকে বলতাম দোস্ত এই মুভিটা দেখছিস, ওকে বলতাম দোস্ত এই সিনেমাটা দেখছিস, সেটা আমাদের এরকম করে হাসি, অনেক সুন্দর। একসময় ওরাই বলতো তুই পেন দিস না ভাই, তুই আমাদের সাথে আসার দরকার নেই। পরে অনেক খুশি হয়ে বাসায় পড়াশোনা করতাম। আমি গ্রুপ স্টাডি করতাম না। যদি পড়াশোনা করতে পারেন গ্রুপ স্টাডি খারাপ না, ভালো গ্রুপ স্টাডি হবে, কোনো সমস্যা নেই। পড়াশোনা করতে হবে, মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা। আচ্ছা, এরপর হচ্ছে ভাইবা নিয়ে কথা বলি। এখানে বিসিএস ভাইবাও আছে, আইবিএল ভাইবাও আছে, অন্যান্য চাকরির ভাইবাও আছে। আমি ভাইবাটাকে যেভাবে করে জানি বুঝি সে ততটুকুই বলবে, বাইরে বলা সম্ভব না। আচ্ছা, আসলে ভাইবা এক্সামের কোনো প্যাটার্নই নাই। ভাইবার মার্কস ম্যাটার করে, মানে ভাইবা এক্সামের কোনো নিয়ম নেই, আমার জানার মতে ভাইবা এক্সামের কোনো নিয়ম নেই। এবং ভাইবাই ভালো করার জন্য কমপক্ষে 100 টেকনিক আছে।
যে টেকনিকগুলোর একটাও কাজ করে না। ওই জন্য আমার এই টেকনিকগুলো আপনার লাইফে কোনো কাজে লাগবে না, সেটা মনে রেখে টেকনিকগুলো শুনেন, শুনতে পারলে শুনেন। তো ভাইবার মার্কস ম্যাটার করে বা ভাইবার মার্কসের ভ্যালু আছে। এই ধরনের পরীক্ষা দিচ্ছি আমি আমার লাইফে 2টা। আপনারা যে জানেন কিনা, আমি কিন্তু লাইফে চাকরি পরীক্ষা একটা দিচ্ছি, 30তম বিসিএস। আমরা কখন চাকরি পরীক্ষা দিই, একটা চাকরি পরীক্ষা দিচ্ছি, হয়ে গেছে, লাকিলি হয়ে গেছে। তো বিসিএস পরীক্ষার ভাইভাতে আমি ছিলাম ভাইভা বোর্ডে 4 থেকে 5 মিনিটের মতো, এর বেশি না। আর আইবি এর ভাইভা বোর্ডে আমি ছিলাম 18 থেকে 20 মিনিটের মতো। বিসিএস এ ছিলাম 4 থেকে 5 মিনিট, আইবি তে ছিলাম 18 থেকে 20 মিনিট। দুইটা ভিন্ন মেরুর কথা না, ভিন্ন মেরুর কথা না, দুইটাতে ফার্স্ট এসি পরীক্ষায়। তার মানে ভাইভাতে অনেকক্ষণ ভালো মার্কস দিবে বা অনেক কম সময় রাখলে যে অনেক ভালো মার্কস দিবে না, এমন কোনো নিয়ম নাই। দেখা যাবে আমার মনে হয়েছে ভাইভা ব্যাপারটা যতটা সাবজেক্টিভ তার চেয়ে অনেক বেশি, ভাইভা ব্যাপারটা যতটা অবজেক্টিভ তার চেয়ে অনেক বেশি সাবজেক্টিভ। এটা একটু বলি, দেখবেন আমাদের এক্সপিরিয়েন্স কি বলে। কারো কারো চেহারা স্রোত, অ্যাপিয়ারেন্স, ব্যবহার এমন দেখলে একটা চর মারতে ইচ্ছা করে, আবার চর মারতে না পারলে নিজের মধ্যে কেমন যেন অপরাধ করতে কাজ করে, চর মারতে পারলাম। আবার কিছু কিছু লোকের চেহারা স্রোত বলেন, ব্যবহার বলেন এত ভালো, এত ইমপ্রেসিভ, কথা বলতে হিসাব করে বলতে হয় না। এখন আপনাকে যদি ভাইভা নিতে জিজ্ঞেস করি, মানে বসাই দিই আমি যে ভাইভা নেবেন, আপনি দেখবেন একজন লোককে আপনি জিজ্ঞেস করবেন, আচ্ছা ভাই দেখি বলো তো তাজমহল কিভাবে করে প্রেমের স্বাক্ষর বহন করে চলেছে, ব্যাখ্যা করো। ওকে আপনার ভালো লাগছে। আর যাকে ভালো লাগে তাকে জিজ্ঞেস করবেন, কে দেখি বলো তাজমহল বানাতে কয়টা ইট লাগছিল, এটা জিজ্ঞেস করবেন। ওই জন্য বললাম ভাইভার ডিপেন্ড করা হচ্ছে আপনাকে দেখে সাবদের কি ধরনের ইমপ্রেশন হলো, ওটার উপর ডিপেন্ড করে। আপনাকে পদ্মা নদীর দৈর্ঘ্য জিজ্ঞেস করতে পারে, আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে গত লাস্ট পূর্ণিমা রাতে তুমি যখন তোমার প্রেমিকার হাত ধরে হাঁটছিলে পদ্মা নদীর তীরে, তখন তোমার কেমন লাগছিল বলো, তাও জিজ্ঞেস করতে পারে। একটা যোগ করি আপনার। 3জন প্রার্থী ভাইভা দিতে গেছে। প্রথম প্রার্থীকে ঢোকার পরে জিজ্ঞেস করছে, আচ্ছা দেখি বলো তো তোমার দ্বিতীয় মহাযুদ্ধ নিয়ে কি আইডিয়া আছে? জি স্যার আইডিয়া আছে, ভালো আইডিয়া আছে। তো দেখি বলো ওখানে কি হয়েছিল? স্যার ওখানে অনেক মারামারি হয়েছিল, অনেক লোকজন মারাটা গেছে। বলে ভেরি গুড, তুমি তো অনেক কিছু জানো, যাও। এবার সে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে সে আবার পরের জনকে বলে দিচ্ছে, দোস্ত আমাকে এগুলো জিজ্ঞেস করছে। ও যখন ঢুকছে ওকে একই কোশ্চেন, আচ্ছা দ্বিতীয় মহাযুদ্ধ নিয়ে তোমার কি আইডিয়া আছে? জি স্যার আমি জানি, ওখানে অনেক মারামারি হয়েছিল, অনেক লোকজন মারা গেছে, অনেক লোকজন ঘর হারা হয়েছে। বলে বাবা লাগবে না ভাই, তুমি অনেক কিছু জানো, ভেরি গুড ভেরি গুড, পাস যাও। থার্ড ক্যান্ডিডেট, সেও তো মনে করছে আমাকে এগুলো জিজ্ঞেস করবে, সেও আসছে। আশা করে বলছে দেখি বলো তো তোমাকে দ্বিতীয় মহাযুদ্ধ নিয়ে আইডিয়া আছে? জি স্যার আইডিয়া আছে, অনেক লোকজন যুদ্ধ করছিল স্যার, অনেকে মারা টারা গেছে, অনেকে ঘর হারা হয়েছে। ভেরি গুড, তোমার তো খুব ভালো আইডিয়া আছে, দেখি বলো তো যারা যারা মারা গেছে ওদের আমার ঠিকানাটা লিখে দাও একটু। ভাইভাতে কি জিজ্ঞেস করবে সত্যি বলছি, এটা আপনাকে ডিসাইড, আপনি ঠিক করে দিতে পারেন। আপনার অ্যাপিয়ারেন্স দিয়ে, ব্যবহার দিয়ে, ভদ্রতা দিয়ে, কথাবার্তা দিয়ে, লোক দিয়ে আপনি ঠিক করতে পারেন আপনাকে কি জিজ্ঞেস করা হবে। আচ্ছা ভাইভাতে গিয়ে একদম ফকির ফকির একটা অ্যাপিয়ারেন্স নিয়ে থাকবেন, যাতে আপনাকে বকা দিলেই কষ্ট লাগে, বুঝছেন? খুব ভালো টেকনিক। আপনি দেখবেন আপনাদের ইংলিশ কিছু ফ্রেন্ড আছে না, ইংলিশ ফ্রেন্ডগুলো দেখবেন ভাইভাতে গেলে ওদেরকে বকা দেন, আর আপনি একবার দেখলেই বকা দেন, সারা শুধু আপনাকে দেখলেই বকা দেন। এবং ওরা এমন ভাবে অ্যাপিয়ারেন্সটা করে রাখে, কিচ্ছু জানে না, দুনিয়া সম্পর্কে কোনো আইডিয়া নাই, একদম ভদ্র ভদ্র অ্যাপিয়ারেন্স করে রাখে, ওদেরকে বকায় দিতে ইচ্ছা করে না, আর আপনাকে দেখলে উল্টাপাল্টা কোশ্চেন জিজ্ঞেস করেন। এই ধরনের কিছু থাকে না, প্রিপারেশন ভালো থাকে না, কিন্তু ভাইভাতে ভালো করে, এরকম কিছু থাকে না। আবার অনেকে আছে খুব ইন্টেলিজেন্ট, এমন ভাবে উত্তর দিবে যেন সে উত্তরটা জানে, আসলে সে জানে না, কিন্তু স্যাররা ভাবে কি সে জানে, কিন্তু ওই মুহূর্তে ভুলে গেছে। ওর প্রতি একটা তো এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ভাইভা বোর্ডটাকে কন্ট্রোল করা। নেক্সট স্লাইড। আচ্ছা আপনি কি জানেন, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার ইমপ্রেশন কি হলো আপনার জানার সম্পর্কে সেটা। সাধারণত একজন ব্যক্তিকে দেখার প্রথম 20 সেকেন্ডের মধ্যে তার সম্পর্কে একটা ইমপ্রেশন তৈরি হয়, এবং ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন। আপনাকে দেখার পর যে ইমপ্রেশনটা তৈরি হয়, এই ইমপ্রেশনটা পরবর্তীতে আপনার ভাইভাটা কেমন হবে এটা অনেকটাই ঠিক করে দেয়। ওই জন্য আপনাকে কেন চাকরিটা দিলে ভালো হবে, ক্যান্ডিডেট তো অনেকগুলো তাই না, আপনাকে দিলে কেন ভালো হবে এই ব্যাপারে স্যারদেরকে কনভিন্স করার চেষ্টা করেন। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আপনাদের কাছে। উইপ্রো, ইন্ডিয়াতে একটা সফটওয়্যার কোম্পানি আছে, নাম হচ্ছে উইপ্রো। এই এক্সাম্পলগুলো কাজে লাগবে আপনাদের। উইপ্রো হচ্ছে ইন্ডিয়ার টপ সফটওয়্যার কোম্পানি ইন্ডিয়ার। তো উইপ্রোর একটা ভাইবার এক্সপিরিয়েন্স শেয়ার করি। ওখানে এক ক্যান্ডিডেট অনেকগুলো কোশ্চেন করা হলো, সে সবগুলো মোটামুটি পারছে বা কিছু কিছু পারে না। লাস্ট একটা কোশ্চেন ছিল, ওনাকে বলা হলো যে তোমার জন্য এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, তুমি যদি
এটার আনসার করতে পারো, তোমাকে চাকরিটা দেওয়া হবে, আর আনসার করতে না পারলে তোমাকে চাকরিটা দেওয়া হবে না। তবে তুমি চাইলে এই কোয়েশ্চেনটা স্কিপ করতে পারো, আনসার নাও করতে পারো, মানে আমাদেরকে বলে আমি কোয়েশ্চেন করবো না, সেক্ষেত্রে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা 50-50, পেতেও পারো নাও পেতে পারো। তবে কোয়েশ্চেনটা করলে আনসার করতে পারলে চাকরি পাবা মাস্ট। তুমি একটু ভেবে বলো কোয়েশ্চেনটা করবো না করবো না, ও বলে কি স্যার করেন, ভেবে বলছে জি স্যার ভেবে বলছে। কোয়েশ্চেনটা করা হলো, কোয়েশ্চেনটা ছিল এরকম, দেখি তুমি আমাদের বলো পৃথিবীতে কোনটা আগে আসে, দিন আগে আসে নাকি রাত আগে আসে? সে চিন্তা না করে বলে কি স্যার রাত আগে আসে। তখন তাকে জিজ্ঞেস করলো কেন রাত কেন আগে আসে, ভাই দিনও তো আগে আসতে পারে। তখন সে আনসার করলো, স্যার আপনি আমাকে প্রমিস করছিলেন, লাস্ট কোয়েশ্চেন ছিল। চাকরি হয়ে গেছে। বিসিএস করোনা অ্যাফেয়ার্সের 27 বছরের একজন ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। উনি যখন ভায়া বোর্ডে ঢুকলেন, ওই দিন ছিল ওনার জন্মদিন, বার্থডে ছিল। ঢোকা মাত্র স্যাররা ওনাকে বলে হ্যাপি বার্থডে টু ইউ। ও থ্যাংক ইউ স্যার। তখন প্রথম কোয়েশ্চেন, তুমি তোমার জন্মদিনে কি করো? তার আনসার ছিল, স্যার আমি আমার প্রতি জন্মদিনে একটা করে গাছ লাগাই। বলে ভেরি গুড, ভেরি গুড, ভেরি ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। পরে আমি তাকে জিজ্ঞেস করছি, ভাই তুমি কি আসলে এই গাছ লাগাও একটা করে? বলে যে স্যার ভাই আমি জীবনে কখনো একটা গাছ লাগাই। বিসিএস এর একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভাইবা বোর্ডে, আপনি কেন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিচ্ছেন? তখন সে বললো, স্যার আমার দেশ বিদেশ ঘুরে দেখার অনেক শখ, কিন্তু স্যার আমার বাপের এত টাকা পয়সা নাই ঘুরে দেখার মতো। ফরেন অ্যাফেয়ার্স চাকরিগুলো স্যার আমি ফ্রিতে করতে পারবো, এই জন্য আমি ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিচ্ছি। একদম অনেস্ট আনসার, এটা একদম অনেস্ট আনসার, এবং এগুলোতে স্যার মাইন্ড করে নাই। আচ্ছা নেক্সট, যারা ভাইবা বোর্ডে থাকেন তারা সত্যি অনেক বেশি এক্সপার্ট, তারা খুব ভালো করেই বোঝেন আপনি কি বলতে চাচ্ছেন, কি লুকাতে চাচ্ছেন। যেমন আমাকে ভাইবাতে জিজ্ঞেস করা হয়েছিল অনেকগুলো কোয়েশ্চেন সাহিত্য থেকে, কিন্তু দেখেন আমার পড়াশোনা কিন্তু সাহিত্যের সঙ্গে যায় না, কিন্তু আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করা হয়েছিল সাহিত্য থেকে। তার মানে ওরা কিন্তু বোঝেন আপনি কি বলতে চাচ্ছেন, কি লুকাতে চাচ্ছেন। দে আর ভেরি স্কিলড, ভেরি এক্সপার্ট। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক ভালো জানেন, ভালো বোঝেন যারা ভাইবা বোর্ডে থাকে। আচ্ছা এক্সপিরিয়েন্স এটা তো বললাম। সিভিল সার্ভিসে একটাই রুল, ওবে অর লিভ। বিড়লা কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার খুব সুন্দর একটা কথা বলেন, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রুল, নট হোয়াট শুড বি। এর মানে হচ্ছে যা আছে সেটাই হচ্ছে রুল, তুমি যেটা মনে করছো এটা হওয়া উচিত, এটা কোনো রুল না। আমরা অনেকেই চাকরিতে গিয়ে ভাবতে পারি যে অনেক কষ্ট হচ্ছে, বস এই কথাটা বলছে, আমি এই কথাটা পছন্দ হয় নাই, বসের সাথে মান অভিমান করা শুরু করলাম, হয়তো এরকম হয়। আপনার সকল মান অভিমান জমায় রাখেন আপনার প্রিয়তম কিংবা প্রিয়তমার জন্য, বসের সাথে মান অভিমান করে কোনো লাভ নেই। আচ্ছা পরেরটা বলি। ভাইবা বোর্ডে যে বিষয়গুলো দেখা হয় বলে আমার মনে হয়েছে, পজিটিভ অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, মেন্টাল ম্যাচুরিটি, রেডি ওয়েট, থট ক্ল্যারিটি, ডিসেন্ট অ্যাপিয়ারেন্স, এটিকেট, কমন সেন্স, কুল টেম্পারামেন্ট, ইংলিশ ফ্লুয়েন্সি, সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, অ্যানালিটিক্যাল স্কিল। এগুলো আপনারা বোঝেন বা জানেন, আমি আর এক্সপ্লেনেশনে গেলাম না, পরেরটা। আচ্ছা নার্ভাসনেস নিয়ে অনেকে জিজ্ঞেস করবে, স্যার আমি তো খুব নার্ভাস হয়ে পড়ি, কথা বলার সময় কি হবে? নার্ভাসনেস কোনো সমস্যা না, আমাকে কিন্তু আমার ভাইবা বোর্ডে নার্ভাস ছিলাম বলে আমি ক্যাডার হচ্ছে, এবং নার্ভাসনেস আমাকে কিভাবে হেল্প করছে আমি এটা প্রেজেন্টেশনের শেষের দিকে শেয়ার করবো, এখন শেয়ার করছি না। অন্য দুটো এক্সাম্পল শেয়ার করি। বিসিএস পুলিশ আমার এক বন্ধু, সে 30তম ব্যাচে আছে, সঙ্গত কারণে তার নামটা আমি বলবো না। তো সে ভাইবা দিতে ঢুকছে। এখন আমরা ভাইবা দিতে ঢোকার সময় সবাই স্রষ্টার নাম স্মরণ করি না, যে যার মতো করে স্রষ্টার সৃষ্টিকর্তার নাম স্মরণ করি। সে ভাইবাতে ঢুকছে, ঢোকার পরে আমরা কি বলি, আসসালামু আলাইকুম বলি না? সে ঢুকে চিৎকার করে বলে আল্লাহু আকবার ঢুকে। এখন ভাইবা বোর্ডে বলে কি, বাবা তুমি কি বলছো? বলে স্যার সালাম দিচ্ছে। এরপরে বলছে, বাবা তোমার মাথার দিকে একটু গরম আছে, তুমি চোখে পানি দিয়ে আসো। বলে স্যার সালামে ভুল হয়েছে। সে জানে না সে কি বলছে, আসলেই জানে না। বলে না তোমার সালাম অত্যন্ত সুন্দর হয়েছে, তুমি একটু চোখে পানি টেনে দিয়ে আসো, তোমার পরে 2 দিনের পর তুমি আসবা। এবং ওর কিন্তু চাকরি হয়েছে, বুঝছেন? আচ্ছা ভাইবা বোর্ডে যদি কখনো আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, আচ্ছা আপনার সঙ্গে তো ওদের কোনো শত্রুতা নাই, তাই না? আপনার সঙ্গে দুর্ব্যবহার করার কোনো দরকারও নেই। মনে রাখবেন এটা কিন্তু অনেক সময় আপনাকে জাজ করার জন্য বলতে পারে। আমার এক বন্ধু একদিন আছে 30তম ব্যাচে, ও ভাইবা দেওয়ার সময় ওর মুখের উপরে ফাইলগুলো ছুঁড়ে মারছিল স্যাররা, মানে আমাদের যে মেট্রিক ইন্টারের সার্টিফিকেট গুলো জমা দিতে হয় না, ওই ফাইলটা ছুঁড়ে মারছিল মুখের উপরে। ও সিট থেকে দাঁড়িয়ে মাথা নিচু করে ফাইলটা গুছিয়ে স্যারদের সামনে রাখছে, রেখে বলে কি, সরি স্যার আমি বোধহয় কোনো অসংগত ব্যবহার করে ফেলছি।
তুমি কেন আসছো, চেহারা দেখাতে আসছো, কোনো কিছু পারো না, যাও বেরিয়ে যাও, তোমার ভাইবা দেওয়ার কোনো দরকার নেই, চলে যাও। বলে স্যার আমাকে শেষবারের মতো সুযোগ দেন স্যার, আমার ভুল হয়েছে স্যার। অবশ্য কোনো ভুল হয় নাই ভাই, সে বলছে আমার ভুল হয়েছে, আমাকে শেষবারের মতো সুযোগ দেন। তখন বলছে কিসের সুযোগ, তুমি চলে যাও, চলে যাও, আমার তোমার থেকে ভাইবা নেওয়ার কোনো ইচ্ছা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, সালাম দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। পেছন থেকে আবার ডাকছে, দেখে ওর ভাইবা নিচ্ছে এবং ওর চাকরি গেছে। ওই জন্য বললাম হয়তোবা আপনারা জানেন অ্যাডমিন ভাই, অ্যাডমিন ইজ সাচ এ ক্যাডার। অ্যাডমিনে কিন্তু অনেক মানে অকওয়ার্ড সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, অনেক মানে বিশ্রী ধরনের সিচুয়েশন ফেস করতে হতে পারে। রিমেল হয় না, রিমেল হয় না, পিকুলার সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় না। হয়তোবা সারা দেখছে যে ওর ওই ফিটনেস আছে কিনা, হয়তোবা সেটাই দেখছে, এটা হতে পারে, এরকম হয়। আচ্ছা, ভাইবার সময় আই কন্ট্যাক্ট রাখতে হবে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। আরেকটা জিনিস ভুল ধারণা আছে, সেটা হচ্ছে এটা অনেক এই ভয় থেকে অনেকে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দেয় না। বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিলেই যে ভাইবা ইংলিশে হবে, ভুল কথা, মিথ্যা কথা। আমার অনেক ফ্রেন্ড আছে যাদের ফার্স্ট চয়েস ছিল বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, তাদের ভাইবা হয়েছে 50% থেকেও বেশি বাংলায়, এবং তারা ক্যাডার অনেকেই আছে, এটা কোনো সমস্যা না। আমার নিজের কথাই বলি, আমার ফার্স্ট চয়েস ছিল কাস্টমস, কিন্তু আমার 85% ভাইবা ধরছি ইংলিশে, 15% ধরছে বাংলায়। কেন বলেন তো? ওদের হয়তো মনে আছে আমি ইংলিশে বললে হয়তো পারবো, বা ওরা চাইছে আমার থেকে ওটা ধরতে, আর কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভাইবাতে যাওয়ার সময় অনেকে দেখছি ওই শিট হাতে নিয়ে পড়তে যায়, এরকম পড়াশোনা করতে যায়, এটা দরকার নেই। আমি দেখছি অনেকেই পড়াশোনা পরীক্ষাতে যাওয়ার সময় রিক্সায় একদম এভাবে করে পড়ে, এটা নার্ভাসনেস বাড়া ছাড়া কোনো লাভই হয় না। সত্যি কথা, নার্ভাসনেস বাড়া ছাড়া কোনো লাভই হয় না। বরং যে ওখানে গিয়ে মনে হতে পারে আইনি এটা পড়ে আসে, সব থেকে জিজ্ঞেস করে না কেন করে, এটা মনে হতে পারে। আচ্ছা, যারা আগে ভাইবা দিয়েছেন আপনার আগে, তাদের কাছ থেকে জেনে নেন কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এবং ভাইবার ক্ষেত্রে ইউফেমিজম অ্যাপ্লাই করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। ইউফেমিজম কথাটা মানে হচ্ছে একটা পচা কথাকে ভালোভাবে বলা, এটাই হচ্ছে ইউফেমিজম, অর্থাৎ হাইড করা। আপনার যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোকে ভাইবাতে হাইড করতে জানতে হবে, এবং এই ক্ষেত্রে আমি মনে করি চিটিং ইজ এন আর্ট। চিটিং ইজ এন আর্ট। এ ক্লেভার ম্যান নোজ হাউ টু চিট, অ্যান ইন্টেলিজেন্ট ম্যান নোজ হাউ টু মেক আদার্স লেট হিম চিট। অর্থাৎ আপনাকে অতটুকু ইন্টেলিজেন্ট হতে হবে, আপনি ওখানে যাওয়ার পর যাতে আপনি টুকটাক পাচ্ছেন না, আপনি টুকটাক ফাঁকি দিচ্ছেন, এটা দেখার পরে যেন স্যারের আপনার সম্পর্কে কোনো ধরনের বাজে মনোভাব তৈরি না হয়। ওখানে খুব পোলাইট অ্যাটিটিউড করার চেষ্টা করেন, একদম মানে বোকাশোকা টাইপের আর কি। আপনি আসছেন, শুনতেছেন, এই টাইপের একটা অ্যাটিটিউড করার চেষ্টা করেন। আর সাধারণত ওখানে যারা থাকেন ভাইবাতে, ওরা কিন্তু বেশিরভাগই আমাদের আব্বা আমাদের বয়সী। আমাদের আব্বা আমরা কেমন বলেন তো? ভদ্র ছেলে পেলে খুব পছন্দ করে না। আমি আমার মায়ের কথা বলি, আমার এক ফ্রেন্ড আছে দুনিয়ার বদমাইশ, সে আমার মাকে গিয়ে জিজ্ঞেস করে আন্টি কেমন আছেন, আন্টি খাওয়া দাওয়া করছেন কিনা, ওষুধ খাইছেন কিনা, এবং আমার আম্মা মনে করে সে দুনিয়ার সবচেয়ে ভালো ছেলে। এটা হচ্ছে আমার আম্মার ধারণা, সে দুনিয়ার সবচেয়ে বদমাইশ ছেলে। এবং ওখানে যারা ভাইবা নেন ওরা কিন্তু মোটামুটি আমাদের আব্বা আমাদের বয়সী, সে কারণে তাদের সাথে দুর্ব্যবহার করা বা মানে একটা অ্যারেঞ্জ দেখানো, এটা কোনো ভালো রেজাল্ট বয়ে আনবে না। নেক্সট, যদি একটা কোশ্চেন আনসার করার সময় আরেকটা কোশ্চেন আনসার কোশ্চেন কেউ করে, তখন প্রথমে যার কোশ্চেন আপনি আনসার করছিলেন তার কাছ থেকে পারমিশন নিয়ে পরের জন্য কোশ্চেন আনসার করতে হবে। এটা আমাকে মাঝে মাঝে ফেস করতে হয় এই কোশ্চেনটা। মাঝে মাঝে টেড টক্স শুনতে পারেন, আমি টেড টক্স শুনতাম। টেড টক্স আপনি সার্চ করলেই পাবেন। টেড টক্স এ কথা বলার স্টাইলটা আমার খুব পছন্দ। তারপর ক্লাস বলছে বিজিবির রাত 10টার ইংলিশ নিউজটা শুনতে পারেন, ওদের প্রনাউন্সিয়েশনটা ভালো। আল জাজিরা নিউজটা শুনতে পারেন, সিএনএন শুনতে পারেন। যখন কোনো একটা মুভি দেখবেন, আমেরিকান অ্যাকসেন্টের মুভিগুলো সাবটাইটেল অন করে দেখতে পারেন, কাজে আসবে। ইংলিশের ফ্লুয়েন্সি, কথা বলার ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য এটা হেল্প করবে আপনাকে। আচ্ছা, এবং আপনার ভাইবার ডেটের আগের এক সপ্তাহে সবগুলো পেপারে নিয়মিত চোখ রাখেন, কোনটা কোথা থেকে আসছে, কি আসছে না আসছে। মাঝে মাঝে কোনো জায়গায় স্মার্টনেস না দেখানোটাই হচ্ছে স্মার্টনেস, এটা মাথায় রেখে ভাইবা দেবেন। বুঝা গেছে কথাটা? ওই সমস্ত জায়গায় বেশি স্মার্টনেস না দেখানোটাই হচ্ছে স্মার্টনেস, এবং এটা মাথায় রাখবেন আপনি কখনোই আপনার বসের চাইতে স্মার্ট না, আপনার বস আপনার চাইতে স্মার্ট, এটা মাথায় রেখে ভাইবা দিতে হবে। ভাইবা বোর্ডে কোনো একটা বিষয় নিয়ে তর্ক এড়িয়ে যাওয়াই ভালো। আমি একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, ওই যে টেনিস খেলায় হেরে যেত, ওই এক্সাম্পলটা মনে রাখবেন। ভাইবা বোর্ডে কোনো একটা বিষয় নিয়ে তর্কে না জড়ানোটাই ভালো, তর্কে জড়াবেন না। নেক্সট, ভাইভাতে কোয়েশ্চেন হয় দুই ধরনের, একটা হচ্ছে ইনফরমেটিভ, একটা হচ্ছে নন ইনফরমেটিভ। ইনফরমেটিভ কোনগুলো? যেগুলো একবারে প্রিসাইসলি আনসার করতে হয়। আপনাকে জিজ্ঞেস করা হলো পদনৈদের দৈর্ঘ্য কতটুকু, অমুক বিল্ডিং এর উচ্চতা কতটুকু।
আর নন ইনফরমেটিভ কোনগুলো? আপনাকে জিজ্ঞেস করা হলো টেল আস অ্যাবাউট ইউরসেলফ, টেল আস হাউ ইউ হ্যাভ কাম হিয়ার। অর্থাৎ যে কোয়েশ্চেনগুলো আনসার করার জন্য আগে থেকে কোনো প্রিপারেশন লাগে না, কিন্তু কোয়েশ্চেনটা আনসার করার সময় আপনার মেন্টাল অ্যাটিটিউডটা কেমন, আপনার ফ্লুয়েন্সি কেমন, আপনার ভাবনাগুলো কেমন, আপনার অ্যানালিটিক্যাল স্কিলটা কেমন, সেগুলো সহজেই জানিয়ে দেওয়া যায়। সেগুলো হচ্ছে নন ইনফরমেটিভ কোয়েশ্চেন। এবং ভাইভাতে আমাদের একটা ভুল ধারণা থাকে যে ভাইভাতে বোধহয় নন ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলোর উপর বোধহয় মার্কস বেশি থাকে। মিথ্যা কথা। ভাইভাতে মার্কস বেশি থাকে নন ইনফরমেটিভ সেগমেন্টের উপরে। এবং ভাইভাতে কোনো ধরনের আলাদা আলাদা মার্কস বলে কোনো শব্দ নাই। আপনি ঢুকলেন, আপনাকে এত মার্কস দেওয়া হলো, বসলেন, বসার স্টিলে এত মার্কস দেওয়া হলো, এতটা কোয়েশ্চেন পারছেন এত মার্কস দেওয়া হবে, এরকম কোনো সিস্টেম নাই। ভাইভাতে মার্কিংটা হয় ওভারঅল, টোটাল ভাইভাটের উপর মার্কিং হয়। আচ্ছা, এরপর ইংলিশে অনেকে কথা বলতে পারে না। এইটা না পারার একটা অন্যতম কারণ হচ্ছে আপনি অনার্স মাস্টার্স করেছেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না কেন? যারা ইংলিশে কথা বলছেন অনেকে তো আপনার চেয়ে অনেক কম পড়াশোনা জানেন। আপনি ইংলিশে কথা বলতে পারেন না, এই জিনিসটা আপনার মাথায় গেঁথে গেছে যদি আপনি ইংলিশে কথা বলতে পারেন না। এটা বেশিরভাগ সময় জিনিসটা হয়। এবং ইংলিশে কথা বলার সময় আমরা করি কি, এমন এমন লোকের সাথে কথা বলি যারা ইংলিশে কথা বলার সময় ভুলগুলো বেশি বেশি ধরাই দেয়। ওদের সাথে কথা না বলাটাই ভালো। আপনি এমন কারোর সাথে কথা বলেন যে মোটামুটি আপনার মতো, কারণ বারবার ভুল ধরাই দিলে হয় কি, স্পিডটা কমে যায়। এমন কারোর সাথে কথা না বলাটাই ভালো। আচ্ছা, আর আঞ্চলিকতার একটা ব্যাপার থাকে। আঞ্চলিকতা যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করবেন। আমি আঞ্চলিক ভাষায় ইংলিশ বলতে শুনছি অনেক, এটা একটু সমস্যার কথা। আচ্ছা, সিভিল সার্ভিস আপনার সাবজেক্ট ক্যাটাগরি ফার্স্ট সেকেন্ড চয়েস, এগুলো সম্পর্কে ফেয়ার আইডিয়া রাখুন। এটা তো আপনি জানেন। কি কি জানেন না সেটা নিয়ে বেশি ওরিড হওয়ার কিছু নাই। আমার ভাইভাতে আমার কোয়েশ্চেন কমন পড়া বলে না, ভাইভাতে কোয়েশ্চেন কমন পড়া আমার কমন করছিল 20%-এর মতো, 80% বাইরে থেকে ছিল। কখনো জানতামই না, ওই ইন্ডাস্ট্রিয়ালি আনসার করছে। ওই জন্য কি জানেন না সেটা নিয়ে বেশি ওরিড হওয়ার কিছু নাই, আপনাকে জিজ্ঞেস নাও করতে পারে। আচ্ছা, আর নিজেকে খুব উৎসাহী শ্রোতা হিসেবে তুলে ধরুন এবং এমন একটা ভাব রাখেন ভাইবা বোর্ডে যাতে আপনাকে পড়তেই কষ্ট হয়, বকা দিতেই কষ্ট হয়, এটা হেল্প করে। আচ্ছা, তারপর সালাম দেওয়ার বিষয়টা আপনি জানেন, আপনারা সবাই জানেন। ধন্যবাদ দেওয়ার বিষয়টাও জানেন। নেক্সট স্লাইড। গল্প আছে দুইটা আপনাদের জন্য, গল্পটা দিয়ে আমার সেশনটা শেষ হবে। যদি চান আমি আমার ভাইবাটা শেয়ার করতে পারি, নার্ভাসনেসটা কিভাবে করছে, বলবো নাকি বলবো না? আচ্ছা, এটাই আমি যা বলছি সেটাই করছিলাম। আমি যখন ভাইবা দিতে যাচ্ছিলাম তখন আমি আইবিএ তে পড়াশোনা করি, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে এমবিএ করি। আমাদের কমন পিপলের একটা ধারণা হচ্ছে যারা আইবিএ তে পড়াশোনা করে ওরা বোধহয় একটু ভালো। আমি নিজে মনে করি না সেটা, কিন্তু সবার ধারণা হচ্ছে আইবিএ তে যারা পড়াশোনা করে সেটা ভালো। আর ভাইবা বোর্ডে গিয়ে তো নিজেকে সেল করতে হয়, তাই না? নিজেকে সেল করে আসতে হয় যেভাবে হোক। তখন আমার প্ল্যান ছিল এটা, আমি স্যারদেরকে ইনিয়ে বিনিয়ে বলে দেবো স্যার আমি আইবিএ তে পড়াশোনা করি, আমি অনেক কালি, আমি অনেক কিছু জানি। এ ধরনের প্ল্যান ছিল। ভাইভাতে গিয়ে আমি এত নার্ভাস ফিল করা শুরু করলাম। ভাইবা বোর্ডে গিয়ে উপরে এসি চলতেছিল, আমি ঘামতেছি, এই অবস্থা ছিল আমার। তো আমি ভুলে গেছি এটা বলতে। আমাকে যখন জিজ্ঞেস করা হলো টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, ওখানে কিন্তু আমি যে আইবিএ তে পড়াশোনা করি সেটা বলার একটা সুযোগ ছিল এবং বলে স্যারদেরকে একটা ভালো ইমপ্রেশন তৈরি করার সুযোগ ছিল। বিশ্বাস করেন আমি বলতে ভুলে গেছি, একেবারে ভুলে গেছি। ভাববেন না যে আমি খুব ভদ্র বলে বিনয়ী বলে বলি না, আমি ভুলে গেছি বলতে। লাস্টে এসে তখন আমি আমার ভাইবা বোর্ড ছিল রাশিদা ম্যাডামের বোর্ড। রাশিদা ম্যাডাম খুব একটা বেশি কোশ্চেন করেন না, 2-1টা কোশ্চেন করেন। রাশিদা ম্যাডাম আমাকে বললো আচ্ছা বাবা তুমি এখন কিছু করছো? আমি বললাম জি ম্যাডাম আমি কিছু করছি। তখনও বলিনি আইবিএ তে করি। কি করছো? ম্যাডাম আমি পড়াশোনা করি। কি পড়াশোনা করো? ম্যাডাম আমি মাস্টার্স করছি। এটা কিন্তু নার্ভাসনেসের ফল। এমন ভাবলাম যে আমি খুব ভালো বা ভদ্র এরকম কিছু না, নার্ভাসনেসের পারিনি বলতে। ও আচ্ছা, কি বিষয়ে মাস্টার্স করছো? তারপর পাশের জন বলছে ও হয়তো কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছে, কম্পিউটার সায়েন্স তো গ্রাজুয়েশন ছিল। আমি বললাম না না স্যার আমি এমবিএ করতেছি। আরেকজন ছিলেন আমার ভাই বোর্ডে ছিলেন, ম্যাডাম ছিলেন, একজন রিটায়ার্ড সচিব ছিলেন, একজন ইংরেজি পত্রিকার সম্পাদক ছিলেন। তখন সম্পাদক স্যার বলছেন ও আচ্ছা ইঞ্জিনিয়াররা তো প্রায় সময় এমবিএ করে, ইভিনিং এমবিএ চালু করছে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলোতে করতেছে বোধহয়। তখন আমি বললাম না স্যার আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে করতেছি। তখন আইবিএ করলেন, ঢাকা ইউনিভার্সিটিতে করতেছি। তো বলতেছে ম্যাডাম ও আচ্ছা আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি ইভিনিং এমবিএ, তোমরা তো বাইরে থেকে এসে তোমরা ইভিনিং এমবিএ পরীক্ষা দিয়ে চান্স পাবো তোমার কি? আর না ইভিনিং এ না, আমি ডে ব্যাচে এমবিএ করি। মানে ডে ব্যাচে করা তো সম্ভব না, তুমি তো ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট না, বাইরে থেকে আসলে তো ডে ব্যাচে করার কোনো সুযোগ নাই। তখন আমি বললাম না স্যার আমি না ম্যাডাম আমি আইবিএ এমবিএ করতেছি ডে ব্যাচে। তখন সচিব মহোদয় নড়ে চড়ে বসছেন, ও বাবা তুমি আইবিএ তে পড়াশোনা করো? আমি বললাম জি স্যার। তো স্যার ভালো ছেলে ভালো ছেলে, মানে পাশের জনকে বলতেছে ভালো ছেলে ভালো ছেলে। ওই ভালো ছেলের আনসার আমি তার হ্যাঁ বলতে পারতেছি না, আমি চুপ করেছি। এরপরে ওই আবার
সম্পাদক স্যারকে বলতেছে আমার ভাইয়ের ছেলে 2 বার পরীক্ষা দিয়ে চান্স পায়নি, ডাবল স্ট্রিম করা, ইলেকট্রিক্যাল থেকে পড়াশোনা করছে, চান্স পায়নি, ভালো ছেলে ও, ম্যাডাম খুব ভালো। আমার এখনো মনে আছে ম্যাডাম ওই সময় মাথা নিচু করে হাসতেছিল। খেয়াল করেন ম্যাডাম কিন্তু ছেলেটা অনেক ডাউন টু আর্থ, ছেলেটা অনেক ভালো, পোলাইট, নিজের থেকে আহামরি করে জিনিসটা বলে নাই, কিন্তু আসলে সত্যি কথা কি বলেন তো, আমি বলতে ভুলে গেছি। এবং এটাই আমার জন্য হেল্প করছে। নার্ভাসনেস কিন্তু মাঝে মাঝে হেল্প করে। একটা ছুরি দিয়ে মানুষ মারাও যায়, মানুষকে সেভও করা যায়। আমাকে নার্ভাসনেস সেভ করতে হয়। আচ্ছা, 2টা গল্প বলি। প্রথম গল্প, একবার, এই গল্পটা হচ্ছে একটা বিজনেস স্কুল ওয়েবসাইট থেকে নেওয়া, আমার নিজের গল্প না। একবার একটা গাছের ডালে একটা কাক বসে গান করতেছিল, সারাদিন গান করতেছে, সকাল থেকে একদম বিকাল পর্যন্ত গান করতেছে। তখন ওই পথ দিয়ে এক খরগোশ যাচ্ছিল। খরগোশটা কাককে দেখে বলে কি, আচ্ছা ভাই তুই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গান করিস, তোর কোনো কাজ নাই? বলে কাজ আছে, আমার কাজটা করতে ইচ্ছা করে না, আমার গান করতে খুব ভালো লাগে। বলে আমার তো অনেক পরিশ্রম করতে হয়, আমি কি তোর মতো এরকম বসে থাকতে পারি, বসে বসে গান করতে পারি? বলে হ্যাঁ কর, তোকে কে কি করবে, সমস্যা নেই, আমি তো করতেছি। তখন সে গাছের নিচে খরগোশটা বসে সেও গান গাইতে শুরু করলো। কিছুক্ষণ পর ওই পথ দিয়ে এক শিয়াল যাচ্ছিল, শিয়ালটা খরগোশকে দেখে খপ করে ধরে খেয়ে ফেলছে। এই গল্পের লেসনটা কি? এই গল্পের লেসন হচ্ছে, যখন আপনি অনেক উঁচু কোনো আসনে বসে আছেন, এতটাই উঁচু যে কেউ আপনাকে হাত বাড়িয়ে ধরতে পারবে না, তখন আপনি হাত পা গুটিয়ে কাজ না করে বসে থাকতে পারেন। যতক্ষণ পর্যন্ত সে আসনে পৌঁছাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করে সে আসনে পৌঁছানোর যোগ্যতা অর্জন করতে হবে। সেকেন্ড গল্প, শীতকালে সাইবেরিয়া থেকে, আপনারা জানেন সাইবেরিয়াতে অনেক ঠান্ডা পড়ে, সাইবেরিয়া থেকে ওয়ার্ম রিজিয়ন গুলোতে পাখিগুলো উড়ে চলে যায়, উষ্ণমন্ডলের অঞ্চলগুলোতে চলে যায়। এরকম একটা ছোট্ট পাখি একবার সাইবেরিয়া থেকে উড়ে চলে যাচ্ছিল। তখন পথের মাঝখানে প্রচন্ড ঠান্ডায় পাখিটা জমে বরফ হয়ে টুক করে পড়ে গেল নিচে। এর একটু পর ওই পথ দিয়ে যাচ্ছিল এক গরু। গরু পাখিটাকে দেখে পাখিটার উপরে মলত্যাগ করে দিয়েছে, মলত্যাগ করে চলে গেছে। পাখিটা আরেকটু হলে মারা পড়তো, কিন্তু যখনই তার চারপাশে গোবর দেখলো, মানে গোবর ফিল করলো, গোবরের যে উষ্ণতা, সেই উষ্ণতার কারণে তার গায়ে সমস্ত বরফগুলো ঝরে গেল। বরফ ঝরে যাওয়ার পর পাখিটা গরুটার প্রতি কৃতজ্ঞতায় গান গাইতে শুরু করলো। কিছুক্ষণ পর সে পথ দিয়ে যাচ্ছিল এক বেড়াল, দুষ্ট এক বেড়াল যাচ্ছিল। বেড়ালটা পাখিটাকে যখন দেখছে ওখানে একটা গান শুনতেছে বা একটা আওয়াজ হচ্ছে, চট করে গোবর থেকে নিয়ে পাখিটাকে নিয়ে খেয়ে ফেলছে, খপ করে ধরে খেয়ে ফেলছে। এই গল্পের লেসন গুলো কি কি? প্রথম লেসন, স্লাইডটা দাও, স্লাইডটা দাও। আচ্ছা, প্রথম লেসন আগে স্লাইডটা দাও। আচ্ছা, নট এভরিওয়ান হু ড্রপস শিট অন ইউ ইজ ইউর এনিমি। খেয়াল করেন, গরুটা পাখিটার উপর আবর্জনা নিক্ষেপ করেছিল না, ময়লা নিক্ষেপ করেছিল না, কিন্তু গরুটা কিন্তু পাখির এনিমি ছিল না। অর্থাৎ আমাদের উপর যারা আবর্জনা নিক্ষেপ করে, যারা আমাদের বকাবকি করে, বিভিন্ন সময়ে বিভিন্ন গালমন্দ করে, এটা করো না সেটা করো না, আমাদের আব্বা আম্মারা, স্যাররা যারা আছেন, তারা যে সবাই আমার খারাপ চায় তা কিন্তু না, অনেকে ভালো চায় বলে বকা দেয়। যেমন গরুটা যে ময়লা আবর্জনা নিক্ষেপ করেছিল, পাখিটা কিন্তু ভালো হয়েছিল, খারাপ হয়নি। সেকেন্ড লেসন, নট এভরিওয়ান হু গেটস ইউ আউট অফ শিট ইজ ইউর ফ্রেন্ড। খেয়াল করেন, পাখিটাকে ওই শিট থেকে রক্ষা করেছিল কে? বেড়ালটা। তো বেড়ালটা পাখিটাকে ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, হাত বাড়িয়ে রক্ষা করেছিল, কিন্তু আসলে কি বেড়ালটা পাখিটার ফ্রেন্ড ছিল? আমরা যখন কোনো একটা বিপদে আছি বলে ভাবি, তখন অনেকেই আমাদের বন্ধু সেজে পাশে আসবে, হাত বাড়িয়ে দেবে হেল্প করার জন্য। তাদের সবাই আপনার বন্ধু নাও হতে পারে। যখন আপনি বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা আইবিএল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যখন আপনি হাঁপিয়ে উঠবেন, তখন অনেকে এসে বলবে কি, দোস্ত এত পড়াশোনা করে লাভ নাই, ধর এগুলো হয় না, আয় আমরা ওই লাইনে যাই। তখন আপনার কাছে মনে হবে উনি পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু সেটা নাও হতে পারে। থার্ড লেসনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মতে। খেয়াল করেন, বেড়াল, ওই পাখিটা যে গোবরের মধ্যে ছিল, ও যদি গান না গাইতো, ও যদি মুখটা বন্ধ রাখতো, তাহলে কি বেড়ালটা তার খোঁজ পেত? পেত না। When you are in the shit, keep your mouth shut. যখন আপনি বিপদে আছেন, মুখ বন্ধ রাখেন। সফল হওয়ার আগে কিন্তু মুখ বন্ধ রাখেন, সবাই কথা বলতে থাকেন। একদিন আপনারও দিন আসবে, আপনার কাজ আপনার কথার চাইতে বেশি জোরে কথা বলতে পারে। স্টিভ জবসের একটা কথা দিয়ে কথা শেষ করছি, স্টে ফুলিশ, স্টে হাংরি। থ্যাংক ইউ। এখন কোশ্চেন আনসার সেশন আছে না?
মাঝে উপস্থিত হবেন। আমরা আলোচনা সভা আয়োজন করব। এরপরে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং তারপরেই আছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেহেতু বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন, আমি একটু না বলে পারছি না, এত বড় সেমিনার রাজশাহী ইউনিভার্সিটি মনে কখনো দেখেনি। প্লিজ আমাদের সম্মানিত দুজন বিশেষ পার্সন তাদের সাথে পরিচয় করে দিয়ে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কৃতি ছাত্র সাইফুল ইসলাম রিবেল ভাই, 28তম বিসিএস এর একজন সফল স্টুডেন্ট এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এসি ল্যান্ড হিসেবে কর্মরত রয়েছেন কুমিল্লায়, এবং সুশান্ত পাল ঢাকা ইউনিভার্সিটি আইবি এর ফার্স্ট বয় ছিলেন এবং 30তম বিসিএস এর ফার্স্ট বয় ছিলেন এবং বর্তমানে কাস্টমসে আছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাস্টমসে। দুইজনকে অসংখ্য ধন্যবাদ। দুপুর 2টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত 2500 দর্শক। আপনারা মনে হয় কোনো সেমিনারে দোতলায় কোনো দর্শক আমরা কখনো পাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আরইসিসি হ্যাজ অর্গানাইজড দিস সেমিনার এবং এটা সম্ভব হয়েছে এত ভালো দুজন রিসোর্স পার্সন আসার জন্য। প্লিজ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে। উপাচার্য স্যার, আমাদের মাননীয় প্রক্টর স্যার, আমাদের সম্মানিত উপদেষ্টা মাজদুল ইসলাম সুইট স্যার এবং আমার স্নেহের সভাপতি ইমরুল কবির খান সহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দুটি কর্মব্যস্ত দিন শেষ করে আমরা আমাদের জব ফেয়ারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা দ্বিতীয়বারের মতো এই জব ফেয়ারটা আয়োজন করেছিলাম, এই সফলতা ব্যর্থতা নির্ভর করছে আপনারা এই জব ফেয়ার থেকে যদি কোনো উপকারিতা পেয়ে থাকেন, যদি সামান্যতম আপনারা উপকৃত হয়ে থাকেন চাকরি বাজার সম্পর্কে বা নিজের ক্যারিয়ার বিল্ডিং এর জন্য যদি সামান্যতম কোনো সুবিধা এইখান থেকে পেয়ে থাকেন, আমরা মনে করবো যে আমাদের এই আয়োজন সফল হয়েছে। আপনাদের প্রয়োজন মেটানোর জন্য, আপনাদেরকে ক্যারিয়ার বিল্ডিং এর জন্য, জব মার্কেটের জন্য তৈরি করার জন্য, চাকরি বাজার সম্পর্কে সর্বশেষ তথ্য দেওয়ার জন্যই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু হয়েছিল এবং বর্তমান নেতৃত্ব এই ক্যারিয়ার ক্লাবকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আমাদের এই আয়োজনে যারা আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, সিটি ব্যাংক, এসিআই, এসিসি বাংলাদেশ, প্রাণ গ্রুপ, সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমাদের এইখানকার যারা যে সমস্ত মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং মিডিয়া পার্টনার ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমি সেদিনও বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ধারণাটা হচ্ছে এরকমই যে একটি প্রজন্ম একটি উদ্যোগ গ্রহণ করবে, পরবর্তী প্রজন্ম সেই উদ্যোগটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বর্তমান আগের প্রজন্মের সম্ভাবনা হচ্ছে ওইটাই, বর্তমান প্রজন্ম যদি আগের প্রজন্মকে ছাড়িয়ে যেতে পারে। আমি আজকে এখানে দাঁড়িয়ে ডেফিনেটলি বলবো, আমরা যারা ক্যারিয়ার ক্লাব শুরু করেছিলাম তাদের থেকে বর্তমান নেতৃত্ব আরো অনেক ভালোভাবে এই আন্দোলনটাকে বা এই কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই। আপনারা ক্যারিয়ার ক্লাব যাত্রা শুরু করার আগে থেকেই আমাদেরকে সহযোগিতা শুরু করেছিলেন। সেই সহযোগিতার মাত্রা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে আমরা বেশি আর বড় সহযোগিতা পাচ্ছি। আশা করছি পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজেরাই ক্যারিয়ার ফেয়ার আয়োজন করবে এবং আমরা সেখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করবো। এটা যদি আমরা করতে পারি, আমরা আরো অনেক বড় আকারে ক্যারিয়ার ফেয়ার আমরা পাবো, আরো অনেক বেশি প্রতিষ্ঠান এখানে আসবে, আরো অনেক বেশি সেমিনার এখানে হবে। আমরা 2013 সালে প্রথমবারের মতো ক্যারিয়ার ফেয়ার আয়োজন করেছিলাম, 2014 সালে দ্বিতীয় ক্যারিয়ার ফেয়ার করলাম। আশা করি 2015 সাল থেকে প্রতি বছর 2টা করে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে এবং দেশের স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান BDJobs.com যারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রতি বছর নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভ্যাল করে, সেই ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভ্যালটা রাজশাহী ইউনিভার্সিটিতে করার জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করছি 2015 সালের মার্চ মাসেই BDJobs-এর পক্ষ থেকে এবং রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা এবং অনুমতি ক্রমে আমরা আরো একটি ক্যারিয়ার ফেয়ার আয়োজন করতে সক্ষম হব। আপনাদের উদ্দেশ্যে বলি, রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টদের আগের থেকে অনেক বেশি আমরা অ্যাক্টিভ হয়েছি। যে সমস্ত প্রতিষ্ঠানে বা যে সমস্ত স্বপ্ন আমরা শুধু স্বপ্নই দেখতাম, সেই সমস্ত কিন্তু আমরা বাস্তবায়ন করা শুরু করেছি। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, রাজশাহী ইউনিভার্সিটি এমন একটা বিশ্ববিদ্যালয়
এমন সুযোগ সুবিধা অন্য দেশের হাতে কোনো একটা দুটো ইউনিভার্সিটিতে ছাড়া কোথাও নেই। আমাদের ফ্যাকাল্টি, আমাদের স্ট্রাকচার, আমাদের লাইব্রেরি, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে ভালো। একটা জায়গাতে শুধু সমস্যা আছে, সেটা হচ্ছে দেশের অন্যান্য জায়গায় রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে কিছু নেতিবাচক ধারণা দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়ে গেছে। আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে আসার পরে প্রত্যেকে স্বীকার করতে বাধ্য হয় যে আমরা রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে যে ধারণা করতাম সেটা ছিল সম্পূর্ণ ভুল। কালকে আমার সাথে কথা হচ্ছিল 30তম বিসিএস এর প্রথম স্থান অধিকারী আমাদের যিনি সেমিনারটা নিলেন সুশান্ত পালের সাথে, তিনিও বললেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি প্রথম এসেছি এবং আমার কাছে মনে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি এত সুন্দর, এত প্ল্যান্ট, এত সুযোগ সুবিধা সম্পন্ন বিশ্ববিদ্যালয় মনে হয় আরেকটিও নেই বাংলাদেশে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই জিনিসটা দেশবাসীকে জানাতে হবে যে আমরা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থেকে পিছিয়ে দিই। আমরা মেধাবী, আমাদের শিক্ষকরা বিশ্বমানের, আমাদের এখানে যে গবেষণাগুলো হয় সেগুলো বিশ্বমানের, শুধু প্রচারের অভাব রয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সাংবাদিক বৃন্দ যারা সবসময় আমাদেরকে সহযোগিতা করে আসছেন, তাদের সহযোগিতা কামনা করি যে বিশ্ববিদ্যালয়ের পজিটিভ নিউজগুলো আপনাদের পক্ষেই সম্ভব দেশবাসীকে জানাবো। আমি যে সমস্ত কোম্পানির প্রতিনিধিবৃন্দরা এসেছেন তাদেরকে আমরা অনুরোধ করবো, আপনাদের বিভিন্ন ফোরাম থাকে, আপনারা কর্পোরেট সেক্টরে যারা আছেন তারা হয়তো অনেক সময় বিভিন্ন মিটিংয়ে বা পার্টিতে একসাথে হন। আপনারা রাজশাহী ইউনিভার্সিটি থেকে যে ধারণাটা পেয়ে গেলেন, আশা করছি আপনারা অন্য প্রতিষ্ঠানের সাথে সেই ধারণাটা শেয়ার করবেন। আশা করছি পরবর্তী বছর এর থেকে আরো অনেক ভালো অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।